আচ্ছা, রিভিশনের লাস্ট আজকে। এর আগের দিন আমাদের কী হয়ে গেছে? অপটিক্সের প্রতিফলন, লেন্স, আলোকীয় যন্ত্রাদি, এই তিনটা হয়ে গেছে। প্রতিসরণ, বিচ্ছুরণ, বিক্ষেপণ, এটা জিওমেট্রিক্যাল থেকে বাকি আছে, ফিজিক্যাল গোটাটাই বাকি আছে। তাহলে শুরু করা যাক প্রতিসরণ দিয়ে। প্রতিসরণের শুরুতে কি আছে? সমতলে আলোর প্রতিসরণে প্রথম যেটা, লঘু থেকে ঘন মাধ্যমের দিকে আসার সময় অবিলম্বের দিকে বেগবে, আর ঘন থেকে লঘুতে যাওয়ার সময় অবিলম্ব থেকে দূরে সরবে। এটা লঘু, লঘুর প্রতিসরাঙ্ককে মিউ1 ধরে, ঘনর প্রতিসরাঙ্ককে মিউ2 ধরবে। তাহলে এখানে এই কোণটা বড়, এই কোণটা ছোট। চ্যুতির মান কত? I - R। আর এখানটায় এই কোণটা I, এই কোণটা R, তাহলে চ্যুতির মান কত? R - I, তার মানে কি -I - R। এটা নেগেটিভ চ্যুতি বলা হচ্ছে, যেহেতু উল্টো দিকে বেঁকছে। হয়ে গেল। প্রতিসরণ হয় কেন? লঘু মাধ্যমে আলোর যে বেগ থাকে v1, ঘন মাধ্যমে আলোর যে বেগ থাকে v2, এই বেগের থেকে এই বেগটা কম হয়। তাহলে লঘু থেকে ঘনতে আসার সময় এই যে বেগের পরিবর্তন হচ্ছে। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট একটা কথা বলি, v = n ল্যামডা আছে না, গতিবেগ = ফ্রিকোয়েন্সি ইন্টু ল্যামডা। মাধ্যম চেঞ্জ হলে এই রাশিটা পাল্টায়, এই রাশিটা পাল্টায় না, এই রাশিটা পাল্টায়। এটা ভালো মতো মাথায় রাখবি, কারণ কোয়ান্টাম মেকানিক্স পড়া হয়ে গেছে যেহেতু। প্ল্যাঙ্কের সূত্র দিয়ে মনে রাখবি যে ফ্রিকোয়েন্সির উপর এনার্জি ডিপেন্ড করছে, সেই জন্য কি ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না। আলোর শক্তি কখনোই প্রতিসরণে পাল্টে যায় না। মাধ্যম চেঞ্জ হলেও শক্তি একই থাকে। তাহলে শক্তির ইনফরমেশান যেহেতু ফ্রিকোয়েন্সিতে লুকিয়ে থাকে, তাহলে ফ্রিকোয়েন্সি পাল্টাতে পারে না, গতিবেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য পাল্টাবে মাধ্যম যখন চেঞ্জ হয়। ঠিক আছে, এটা মনে রাখবি। আচ্ছা, তাহলে যদি 1 μ2 বলি, তো এটা ডেফিনেশন আছে, এটা v1/v2, দুটি মাধ্যমের বেগের অনুপাত। আবার স্নেলের সূত্র ধরলে এটা হয়ে যায় sin I/sin R। আবার যদি আমরা পরম প্রতিসরাঙ্কের সঙ্গে তুলনা করি, তাহলে সূত্রটা হয়ে যায় এটা। তাহলে একটা দিয়ে তুই এটা মনে রাখতে পারবি। এটার সঙ্গে আরেকটাও সূত্র আমি দিয়ে দিই। কীভাবে? ভি এর মান, v2 মান n ল্যামডা বসিয়ে দে, তাহলে কত হবে? λ1/λ2। তাহলে প্রতিসরাঙ্কের টোটাল 4টা ফর্মুলা এখানটায় পাওয়া যাচ্ছে। ঠিক আছে, যখন যেটা কাজে লাগবে তখন সেটা কাজে লাগাতে পারবি। এখানে বসতো। আচ্ছা, তাহলে প্রতিসরণের এই ফর্মুলা হয়ে গেল। এবার এটা থেকে এই সূত্রগুলো প্রমাণ করা যায়, প্রমাণ লাগে না। আর পরম প্রতিসরাঙ্ককে পরম কেন বলে? তোর কাঁচের প্রতিসরাঙ্ক কার সাপেক্ষে বের করছি? জলের সাপেক্ষে যদি বের করি আলাদা মান হবে, কেরোসিনের সাপেক্ষে বের করলে আলাদা মান হবে, কিন্তু সর্বোচ্চ প্রতিসরাঙ্ক যেটা হবে সেটা বায়ুর সাপেক্ষে বের করতে হবে। তাহলে বায়ুর সাপেক্ষে যখন প্রতিসরাঙ্ক বের করা হয়, সেই প্রতিসরাঙ্কের মানটা সর্বোচ্চ হয়, সেটাকে বলা হচ্ছে পরম প্রতিসরাঙ্ক। বাকি সবই হবে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তাহলে পরম প্রতিসরাঙ্কের ডেফিনেশন কি? যে কোনো একটা মাধ্যমে পরম প্রতিসরাঙ্কের ডেফিনেশন হলো শূন্য মাধ্যমের সাপেক্ষে কত হচ্ছে গতিবেগের অনুপাত, সেটা হলো ওই মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক। আচ্ছা, আর কি এখানটায় আছে? পরপর রাখা কয়েকটি মাধ্যমের মধ্য দিয়ে প্রতিসরণ। আচ্ছা, এটাতে যাওয়ার আগে এইটুকুটা দিয়ে একটা ফর্মুলা বানিয়ে নেওয়া যাক। কি হয়? μ1 × sin I = μ2 × sin R। এটাকে বলা হয় স্নেলের সূত্রের সাধারণ রূপ। তো এটা দিয়ে খুব সহজেই এই লঘু থেকে ঘন বা ঘন থেকে লঘুটা ব্যাখ্যা হয়ে যায়। যেহেতু বলি প্রথমে লঘু থেকে ঘনর কথা বলছি, লঘু থেকে ঘনর সময় এটা কম এটা বেশি, তাই এই কোণটা বড় এই কোণটা ছোট, মিলে গেল। ঘন থেকে লঘুর সময় ঘন থেকে লঘু, ঘন মানে μ2 বড় μ1 ছোট, তাহলে I কোণটা কী হবে? ছোট, আর কোণটা হবে বড়। ঠিক আছে,
মানে ব্যাপারটা ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকছে। সেই জন্য লোক এই সম্পর্ক দিয়ে খুব সহজে এই প্রতিসরণের কারণটা ব্যাখ্যা করা যায়। গেল। এবার ধর এখানে একটা মাধ্যম আছে μ1, এখানে একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক μ2, এখানে আছে μ3, এখানে আবার μ1। তাহলে আলো যখন প্রথমটা এসে ঢুকলো তখন সেটা কী হবে? প্রথমবার প্রতিসরণ হলো। এবার যখন দ্বিতীয়টায় ঢুকলো আবার একবার প্রতিসরণ হলো। এবার যখন ফাইনালি বেরিয়ে যাচ্ছে তখন কোন পথ দিয়ে যাবে? তো সেটা দেখা যায় এটার সঙ্গে সমান্তরাল হয়, এই যে পথটা তার সঙ্গে সেটা সমান্তরাল হয়। প্রমাণ করব কি করে? এটা ধর I1, এটা R1, তাহলে এই কোণটা R1, এই কোণটা R2, তাহলে এই কোণটা R2, ধরলাম এটা I2। তো এই যে সম্পর্কগুলো আছে যে কোনো একটা ধরে করলেই হলো। যদি আমি কোনটা ধরে করব? সেলের সূত্রে সাধারণ রূপ দিয়ে করি, একই ব্যাপার। তাহলে সাধারণ রূপ করলে μ1 sin I1 ইকুয়াল টু μ2 sin R1। তাহলে μ1 sin I1 ইকুয়াল টু μ2 sin R1। তাহলে এই প্রতিসরণটা হয়ে গেল। এবার এই বিন্দুতে সাধারণ রূপ ফেলবো, μ2 sin R2, μ2 sin R1, μ3 sin R2। তাহলে μ2 sin R1, μ3 sin R2। এবার এখান থেকে এটাতে আসবো, μ3 sin R2, μ1 sin I2। তাহলে μ3 sin R2 ইকুয়াল টু μ1 sin I2। তিনটা সমীকরণকে যদি যোগ করে দিস, যোগ করলে কি দেখতে পাচ্ছিস? এটা বোথ সাইড কেটে যাবে, এটা বোথ সাইড কেটে যাবে। তাহলে μ1 ইন্টু সাইন I ইকুয়াল টু μ1 ইন্টু এটা I1, এটা সাইন I2 পড়ে থাকলো, μ1টা কেটে গেল, তাহলে I1 ইকুয়াল টু I2। তাহলে প্রমাণিত হলো যদি একই মাধ্যমে ফেরত আসে তাহলে যে কোণে ছিল আপতন সেই কোণটা ফেরত পাবে। ঠিক আছে, এইটুকু থেকে আরও অনেক কিছু প্রমাণ করা যায়। আর কি প্রমাণ করা যায়? আরেকটা জিনিস আমি দেখাই। ধর এখানটায় এর সাপেক্ষে প্রতিসরাঙ্ক কত? এর সাপেক্ষে প্রতিসরাঙ্ক 1μ2। আচ্ছা, এর সাপেক্ষে এর প্রতিসরাঙ্ক কত? 2μ3। এর সাপেক্ষে এর প্রতিসরাঙ্ক কত? 3μ1। এর গুণফলটা কত? এর গুণফলটা আমি যদি এটার সাপেক্ষে এটা তুলনা করে করি তাহলে কি হবে? তাহলে μ2 বাই μ1 ইন্টু যদি এটার সাপেক্ষে এটা তাহলে কি μ3 বাই μ2, μ3 বাই μ2 ইন্টু এটার সাপেক্ষে এটা তাহলে μ1 বাই μ3, তাহলে হচ্ছে μ1 বাই μ3, μ3 μ3 μ1 μ1 μ2 μ2 কেটে গেল, কত হলো? 1 হলো। তাহলে এখান থেকে 2μ3 ইকুয়াল টু 1 বাই 1μ2 ইন্টু 3μ1 এটা লেখা যায়। তাহলে 2μ3 ইকুয়াল টু 1μ3 বাই 1μ2 এটা লেখা যায়। তো এটা হলো একটা সম্পর্ক। আবার ওই যে চেন রুলটা 1 বেরোলো, দেখ চেন রুলের মতো 1μ2 2μ3 3μ1 ইকুয়াল টু কত? 1। তো চেন রুলের মতো একে অপরকে ক্যান্সেল আউট করে প্রতিসরাঙ্ক কত হচ্ছে? 1। এগুলো বিভিন্ন সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে। ঠিক আছে, কখন কাজে লাগে এটা অ্যাপ্লিকেশন একটা বলি। ধর কেরোসিনের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, কেরোসিনের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে। তাহলে জলের সাপেক্ষে কাজ করতে হবে। তো 1 নম্বরটাকে কেরোসিন ধরে নে, 1 নম্বরটাকে কেরোসিন ধরে নে, 2কে জল ধর, 3কে কাচ ধর। তাহলে কি জলের সাপেক্ষে কাচ ইকুয়াল টু কেরোসিনের সাপেক্ষে কাচ বাই কেরোসিনের সাপেক্ষে জল হয়ে যাবে অঙ্কটা দিয়ে। ঠিক আছে, তো এত খুঁটি অঙ্ক দেবে না, এগুলো মাধ্যমিকে দিত, মাধ্যমিকে দেওয়ার জন্য ঠিক আছে। এইচএসে এইসব জায়গা থেকে কোশ্চেন আসার চান্স কম, তবে ফান্ডামেন্টালের জন্য দরকার। তো ফান্ডামেন্টাল থেকে কোশ্চেন এইচএসে অত আসবেও না, মানে এরপরের টপিকগুলো আরও বড় বড় আছে, ওই সব জায়গা থেকে মেনলি কোশ্চেন আসে। কোশ্চেন মেনলি এখান থেকে কি প্রিজমের কোশ্চেনগুলো আসে, প্রিজমের অঙ্কের কোশ্চেনগুলো আসে, ওগুলো ভালো করে করবি। আচ্ছা, তো এই জায়গাটা ছাড়লাম, এই জায়গাটা। আচ্ছা, আরেকটা জিনিস এখান থেকে দেখানো যায়, 1কে যদি 0 ধরিস তাহলে 2μ3 ইকুয়াল টু μ3 বাই μ2,
মানে আপেক্ষিক পরম প্রতিসরাঙ্কের সম্পর্ক এখান থেকে বেরিয়ে আসে। ঠিক আছে, তো চাইলে অনেক কিছু করা যায়, তো ছাড়লাম ওটা। এবার চলে আসি এটার রিলেটেড একটা ক্যালকুলেশন, সেটা হলো সমান্তরাল কাঁচ ফলকে প্রতিসরণ। তো এখানে একটা লম্ব টানি, তাহলে একটা আলো এইভাবে বেঁকে গেল, আবার একটা লম্ব টানি, তাহলে সেটা কোন দিকে যাবে? এই পথে চলে যাবে। ঠিক আছে, তো একটু আগে একটা প্রমাণ করলাম না যে এই আইটা আর এই আইটা সমান হয়, তো সেইটা আর করছি না, সেটা তো অলরেডি করাই আছে, সেটা এখান থেকে পেরে যাবে। বের করতে হয় কোনটা? বের করতে হয় এখানে পার্শ্ব সরণের রাশিমালা। যদি দিয়ে দিল ধর বাই চান্স, কী করে বের করবি? এই যে সরে গেল গতিপথটা নিজের অরিজিনাল পাথ থেকে, কতটা সরে গেল? এই দিকে যে সরে গেল, এইটা হলো পার্শ্ব সরণের রাশিমালা, তাই এই মানটা বের করতে হবে। ঠিক আছে, তো এই অঙ্কটা করবো কী করে, বা এই ক্যালকুলেশনটা করবো কী করে, সেটাতে এবার আসি। প্রথম কাজ করতে হবে, আচ্ছা মাথায় রাখবি তুই, তোকে বের করছিস কি? পি কিউ আর এস, আর এটাকে টেনে দে লম্বভাবে সোজা, এ এন, এটা এক্স হয়ে গেল। আচ্ছা, আর এক্সের মানটাকে কিউ এন দিয়ে প্রকাশ করতে হবে, এটা উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে কি করব? প্রথমত এই ত্রিভুজটা ধরে ভাব, এই ত্রিভুজে এই কোণটা কি? 90 মাইনাস থিটা, 90 মাইনাস আর, তাই না? তাহলে আর এক্স বাই কিউ আর কী হবে বলতো? আর এক্স বাই কিউ আর লম্ব বাই অতিভুজ, তাই না? লম্ব বাই অতিভুজ মানে এটা হয়ে গেল কত? সাইন 90, কেন আই মাইনাস আর না, এই গোটাটা তো আই, গোটাটা থেকে এইটুকুটা বাদ গেল, গোটাটা এটা মানে কি একান্তর আই থেকে আর বাদ গেল, এইটুকুটা পড়ে থাকলো, তাহলে সাইন কী হবে? আই মাইনাস আর হবে। তাহলে আমার লাগবে হলো আর এক্স, তাহলে আর এক্স ইকুয়াল টু কত? কিউ আর ইন্টু সাইন আই মাইনাস আর। আচ্ছা, কিউ আরটাকে কিউ এন দিয়ে রিপ্লেস করতে হবে, কীভাবে করবো দেখ, কিউ এন বাই কিউ আর, এটা দেখ আর কোনটা এখানে আছে, 90 এখানে আছে, তাহলে কিউ এনটা ভূমি হিসেবে কাজ করছে, এটা কত হবে? কস আর হবে। তাহলে আমার কিউ আর লাগবে, কিউ আর মানে কত? কিউ এন বাই কস আর, মানটা বসিয়ে দে, তাহলে আর এক্স ইকুয়াল টু কিউ এন বাই কস আর ইন্টু সাইন আই মাইনাস আর। এবার ব্যাপারটাকে ভেঙে দে, তাহলে আর এক্স ইকুয়াল টু কত হচ্ছে? তাহলে আর এক্স ইকুয়াল টু হবে, কিউ এনটা কি? কিউ এনটা হলো থিকনেস অফ দ্য স্ল্যাব, তাহলে টি থেকে গেল, টি ফর থিকনেস, এটাকে ভেঙে দে, কত হবে? সাইন আই কস আর মাইনাস কস আই সাইন আর বাই কত? বাই কস আর। তাহলে কস আর কেটে গেল, তাহলে আর এক্স কত হলো? টি, এখানে সাইন আই থাকলো, মাইনাস কস আই ইন্টু সাইন আর বাই কস আর। পার্শ্ববর্ণের রাশিমালা মনে রাখবি তিনটে জিনিসের উপর নির্ভরশীল, একটা কি মাধ্যমের প্রতিসরাঙ্ক বা ল্যামডা, একটা কি আপতন কোণ, আরেকটা কি থিকনেস। দেখ এই দুটো চলে এসছে কিন্তু রাশিমালাতে, এটা আসেনি, তাহলে এটা আসবে কোথা থেকে? এটা আসবে সেনের সূত্র থেকে। সেনের সূত্র কী ছিল? সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ, তাহলে সাইন আর কত? সাইন আই বাই মিউ, আর কস আর কত? √1 মাইনাস সাইন স্কোয়ার আর, তা √1 মাইনাস সাইন স্কোয়ার আই বাই মিউ স্কোয়ার, তাহলে √মিউ স্কোয়ার মাইনাস
সাইন স্কোয়ার আই বাই মিউ বেরিয়ে গেল বাইরে। তাহলে সাইন আরের মানটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, কস আরের মানটা আমরা এটা পেয়ে যাচ্ছি, মান দুটো বসিয়ে দে। কী হবে? তাহলে আর এক্স ইকুয়াল টু টি সাইন আইটা যা ছিল থাকলো মাইনাস কস আই সাইন আর কত হবে? সাইন আই বাই মিউ, তলায় কি আছে? ওই রুট ওভারটা বাই মিউ, দুটো বাই মিউ কেটে দে, তারপরে থাকলো কত? এখানে সাইন আই পড়ে থাকলো, আর নিচে পড়ে থাকলো কত? মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আই হয়ে গেল। সাইন কমন নিয়ে নে, তাহলে আর এক্স ইকুয়াল টু কত হলো? টি সাইন আই ব্র্যাকেটে 1 মাইনাস কস আই বাই রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আই। এবার এখান থেকে অনেক কিছু বেরোতে পারে। একটা কি, তুই আয়ের মানটাকে 0 বসা, আই ইকুয়াল টু 0 বসালে পার্শ্ব সরণ কত হবে? দেখ 0, সাইন আই 0 হয়ে গেল, গোটা রাশিটা বাদ হয়ে গেল, 0 হয়ে গেল। এবার তুই আয়ের মান 90 বসা, মানে ফেলা হচ্ছে কীভাবে? এইভাবে ফেলা হচ্ছে। তো এক্ষেত্রে দেখা যায় প্রতিষ্ঠিত রশ্মিতে এই পথ বরাবর বেরোবে। তাহলে কি টোটাল থিকনেস যতটা সেটাই পার্শ্ব সরণের মান, সেটা কি করে বেরোবে? সাইন 91 হয়ে গেল। তাহলে আর এক্স ইকুয়াল টু টি ইন্টু 1, ভেতরে দেখ 1 মাইনাস কস 90টা হয়ে গেল কত? 0, মানে বাদ, তার মানে পড়ে থাকলো কত? টি পড়ে থাকলো। হলো। এখানে আরেকটা জিনিস দেখায় যে আই যদি খুব ছোট হয়, আই মানে ভেরি স্মল, তাহলে সেক্ষেত্রে কী হবে? আর এক্সের মান হবে টি ইন্টু আই ব্র্যাকেটে 1 মাইনাস 1 বাই রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস আই স্কোয়ার। তাহলে এটা হলো টি খুব ক্ষুদ্র হলে যেটা হবে সেটা। কি করলাম? সাইন আইকে আই ধরলাম, কস আইকে 1 ধরলাম, এই সাইন আইকে আই ধরলাম। এটা হলো পার্শ্ববর্তী রাশিমালা যখন কোণটা খুব ছোট। বাস, পার্শ্ববর্তী রাশিমালার প্রমাণ। কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? নির্ভর করে 3টা বিষয়ের উপর, একটা এটা, একটা এটা, একটা এটা। তো এটাকে একটু ভেঙে ভেঙে বলি। একটাই স্ল্যাব নিব, একটা স্ল্যাব দিয়ে বুঝাই। সেই স্ল্যাবে যদি আপতন কোণটা ছোট থাকে তাহলে আলো যাওয়ার কথা কোন পথে? আলো যাওয়ার কথা এই পথে। প্রতিসরণের জন্য এইদিকে বেঁকে গেল, বাইরে বেরিয়ে এর সমান্তরাল আলো গেল। তাহলে এটা হলো আমাদের পার্শ্ব সরণ হয়ে গেল। না, উল্টো দিকে গেছে, এটা হলো আমাদের পার্শ্ব সরণ, ওদিকে শিফট হলো। এবার আপতন কোণটাকে বড় করে দে। তাহলে বড় আপতন কোণের জন্য আলোটার ওদিকে যাওয়ার কথা, না গিয়ে আলো বেঁকে গেল, দিয়ে এখানটায় আলোটা কী হবে? এর প্যারালাল হয়ে যাবে। তাহলে কি এতটা পার্শ্ব সরণ হয়েছে। তার মানে কি, তুই দেখ আপতন কোণের বৃদ্ধি ঘটিয়েছিস, পার্শ্ব সরণ বেড়েছে, মানে সমানুপাতিক সম্পর্ক। এখানেও দেখা যায় ওটা, আই বাড়ালে পার্শ্ব সরণ বাড়ে। হয়ে গেল। নেক্সট, স্ল্যাবের থিকনেস। স্ল্যাবের থিকনেসটা কী করে দেখাবি? একটা ছোট স্ল্যাব নে আর একটা মোটা স্ল্যাব নে। তাহলে ছোট স্ল্যাবে আর মোটা স্ল্যাবে দুটাতেই সেম অ্যাঙ্গেলে আলো ফেল। এবারে যাওয়ার কথা, বেঁকে গেলো বেশি, ডটের পরে করে নেব। আচ্ছা, একইভাবে এখানটাতেও এভাবে আলো ফেললাম। তাহলে বেঁকবে কোন পথে? এই পথে বেঁকবে। পার্শ্ব সরণ কোনটা হবে? পার্শ্ব সরণ এইটা হবে। তাহলে পার্শ্ব সরণের মানটা কি হচ্ছে? এটা ডটেড লাইন। পার্শ্ব সরণের মানটা এইটুকু। এখানটা কি হবে? একই কোণে বেঁকবে, কিন্তু এবার আলো যাওয়ার পথ কোনটা? এইটা। তাহলে পার্শ্ব সরণটা কি? অনেকটা বড়। ঠিক আছে। তাহলে স্ল্যাবের যদি থিকনেস বাড়ানো যায় তার পার্শ্ব সরণ বৃদ্ধি পায়। আর কি? আর বলেছিল মিউ বা তরঙ্গ দৈর্ঘ্য। সেটা কেমন? এটা একটা গ্লাস স্ল্যাব নিলাম, সেই গ্লাস স্ল্যাবে একসাথে ধর বিভিন্ন কালারকে আমি একসাথে পাঠাচ্ছি, বিভিন্ন কালার লাইটকে একসাথে পাঠাবো। বিভিন্ন কালার বলতে কী বোঝায়? হ্যাঁ, রামধনুর যে 7টা রং, যেটা আমরা 7টা রং বলে ভেবে থাকি, অ্যাকচুয়ালি ওখানে কত 2500 কালার থাকে, তো সেগুলোকে একসাথে পাঠানো হচ্ছে।
তো সবচেয়ে এক্সট্রিম কালার কি কি? লাল আর বেগুনি। তাহলে এটা তো লাল হবে না, কালো হয়ে যাবে। ধর একই কোণে পাঠানো লাল আর একই কোণে, শুধু নীলটা দেখাই, পাঠানো নীল যদি যায়, লালের বিচ্ছুরণ কম হয়, মানে লালের প্রতিসরণ কম হয়, বেগুনির প্রতিসরণ বা নীলের প্রতিসরণ বেশি হয়। তাহলে লাল আলোটা কোন পথে যাবে? লাল আলোটা যাওয়ার কথা দুটো আলোরই কিন্তু এই পথে। লালটা কম বেগবে। আর এখানটায় যদি আমি অবিলম্বটা টানি, তাহলে লালটা কি এর সমান্তরালভাবে বেরিয়ে গেল। তাহলে এটা হলো লালের পার্শ্ব সরণ। আর নীল আলোটা কী হবে? নীল আলোটা লালের তুলনায় বেশি বেগবে। তো নীল আলোটা এদিকে গেল, এখানটায় সমান্তরাল, এখান থেকে এ হয়ে গেল। তাহলে নীলের পার্শ্ব সরণটা কী হচ্ছে? নীলের পার্শ্ব সরণটা অনেক বেশি হচ্ছে। না, অ্যারো ওদিকে হবে না রে, অ্যারো ভেতর দিকে হবে, কারণ পার্শ্ব সরণ কোন দিকে হয়েছে? সরণ তো ভেতর দিকে হয়েছে না, ওটা অরিজিনাল পাত থেকে তো এদিকে সরে এসছে। তো পার্শ্ব সরণের ডিরেকশানগুলো এদিকে হবে, উল্টো দিকে না। ওটা পাচ্ছিল ওর থেকে এদিকে সরে এসছে, তাহলে পার্শ্ব সরণ কোন দিকে? ভেতর দিকে। ঠিক আছে? তো এই ঘটনাটা যে ঘটছে, এই ঘটনাটা কি করে ব্যাখ্যা করব? এই ঘটনাটা ব্যাখ্যা করার জন্য চলে আসছে, একটা তো খুব নর্মাল মেথড ভি ইকুয়াল টু এন ল্যামডা দিয়ে ব্যাখ্যা হয়ে যায়, আরেকটা ব্যাখ্যা হয় কচি সম্পর্ক দিয়ে। আমি দুটো ব্যাখ্যায় দেখিয়ে দিচ্ছি কীভাবে এই লাল আর বেগুনি আলাদা পথে যাওয়াটাকে ব্যাখ্যা করা যায়। শূন্য মাধ্যমকে বলা হয় অপ্রতিসারক মাধ্যম, অর্থাৎ একটা সমসত্ব স্বচ্ছ মাধ্যম এবং অপ্রতিসারক কথাটার মানে কি? যে মাধ্যমে আলোর সব বর্ণ একই বেগে চলে তাকে অপ্রতিসারক মাধ্যম বলে। ঠিক আছে? তাহলে হয়টা কি ভি রেড ইকুয়াল টু এন অফ রেড ইন্টু ল্যামডা অফ রেড, আর ভি অফ ভায়োলেট, ফ্রিকোয়েন্সি অফ ভায়োলেট ইন্টু ল্যামডা অফ ভায়োলেট। এটা হলো দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা হচ্ছে, কখন? কাচের মধ্যে গেলে। এবার শূন্যতে কত ছিল? সি ইকুয়াল টু এন অফ রেডটা আগের মতোই ছিল, ল্যামডা অফ রেডটা এটা শূন্য মাধ্যমে কোনো একটা আলাদা মান ছিল। আর এখানটায় সি ইকুয়াল টু এন অফ ভিটা আগের মতো ছিল, ল্যামডা অফ ভিটা এটা আলাদা মানের হবে। তার মানে আমরা যদি এই দুটোর মধ্যে কম্পেয়ার করলে কি দেখা যাবে? ভেলোসিটি অফ রেড গ্রেটার দেন ভেলোসিটি অফ ভায়োলেট লিখতেই পারি, কারণ লালের বেগ বেশি হয়, বেগুনের বেগ কম হয়, এটা আমরা জানি। আর সেটা যদি নাও জানি, আমরা এখান থেকেও বলতে পারবো ল্যামডা অফ রেড গ্রেটার দেন ল্যামডা অফ ভায়োলেট, সেখান থেকেও এটা বলা যায়, কারণ ফ্রিকোয়েন্সি আনচেঞ্জ থাকে। তার মানে এই ফ্রিকোয়েন্সিটা রেডের ভায়োলেটের ক্ষেত্রে, মানে রেডেরটা রেডের মতো থেকে যায়, চেঞ্জ হয় না, ভায়োলেটটা ভায়োলেটের মতো থেকে যায়, চেঞ্জ হয় না। তো এবার যদি আমি সি বাই ভি আর করি, লেস দেন সি বাই ভি ভায়োলেট হবে, তাহলে মিউ অফ রেড লেস দেন মিউ অফ ভায়োলেট আসছে। হয়ে গেল এটা একটা ব্যাখ্যা প্রতিসরণের, এই বিচ্ছুরণের। আর এটাকে শর্টকাটে এটা বলা যেতে পারে, আমরা জানি মিউ ইকুয়াল টু এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, এটা বলে কচি সম্পর্ক। তাহলে কচি সম্পর্ক অনুযায়ী ল্যামডা অফ রেড গ্রেটার দেন ল্যামডা অফ ভায়োলেট, তাহলে ঠিক উল্টাটা হবে মিউ অফ রেড লেস দেন মিউ অফ ভায়োলেট। তো এত হেজিয়ে না করে এটা দিয়ে অনেক ইজিলি আমরা এই উত্তরে পৌঁছাতে পারি, সেই জন্য কচি সম্পর্ক ইউজ করতে বলবো, এটা দিয়ে ইউজ করতে না করব। ঠিক আছে? যখনই তুই এটা বের করতে পারলি, তাহলে তুই লিখতে পারিস সাইন আই বাই সাইন আর, কার জন্য? রেডের জন্য, লেস দেন সাইন আই বাই সাইন আর, কার জন্য? ভায়োলেটের জন্য। তাহলে সাইন আর অফ আর রেডের জন্য গ্রেটার দেন সাইন আর অফ ভায়োলেট।
তাহলে আর অফ রেড গ্রেটার দেন আর অফ ভায়োলেট। তাহলে কি দেখতে পাচ্ছি, লালের প্রতিসরণের ফলে উৎপন্ন কোনটা বেশি, তার মানে লালের কি চ্যুতি কম, আর বেগুনির মানে হ্যাঁ এটা বেশি বলে চ্যুতি কম, বেগুনির ক্ষেত্রে এই কোনটা ছোট, তাই বেগুনির চ্যুতি বেশি হবে। তাহলে এখান থেকেই ওই যে বললাম না প্রতিসরণ আর বিচ্ছুরণ চ্যাপ্টার কানেক্টেড, তাহলে এখান থেকে কানেকশানটা তৈরি করে দেওয়া যায় যে যদি কোনো মাধ্যমে, যদি কোনো অপ্রতিসরক মাধ্যমে সাদা আলোকে ফেলা যায়, তো যদি এটা সাদা আলো হয় তো সেই সাদা আলোটা প্রথমত নিজের পথ পরিবর্তন করবে, নট অনলি দ্যাট এই পথ বরাবর বেগুনি যাবে আর এই পথ বরাবর লাল যাবে। তো এটা লালের গতিপথ, এটা বেগুনির গতিপথ। তো বিচ্ছুরণ চ্যাপ্টারটা যেহেতু ঢুকে গেল এর সঙ্গে, তো বিচ্ছুরণটাকে শেষ করে নিই, দিয়ে প্রতিসরণে ব্যাক করব, কারণ টপিক একটাই। তো এই যে মাঝের যে কোণটা তৈরি হলো থিটা, এবার যদি এটা অন্য কোনো মাধ্যম হয়, অন্য কোনো মাধ্যমে মাধ্যম পাল্টানোর জন্য লালের প্রতিসরণ আর বেগুনির প্রতিসরণ আলাদা হতে পারে, সেক্ষেত্রে দেখা যাবে কি থিটার মানটা কমে গেল বা বেড়ে গেল। যদি থিটার মানটা কমে যায় তাহলে বেগুনি আর রেডের মধ্যে গ্যাপটা কমে যাচ্ছে, তাহলে এখানে যে বর্ণালীটা তৈরি হবে সেই বর্ণালীর মধ্যে কি হবে, গ্যাপটা ছোট ছোট হবে, সব কালারগুলো কাছাকাছি হবে, তাহলে ভালো মতো বিচ্ছুরণ হয়নি বলা যায়। আর যদি এই অ্যাঙ্গেলটা বড় হচ্ছে তাহলে কী হবে, ভায়োলেট রেড অনেক ওয়াইড হয়ে গেল, অনেক দূরে চলে গেল, তাহলে আমরা কি বলতে পারি বিচ্ছুরণটা অনেক বেটার হয়েছে। তো এই থিটাকে বলা হয় কৌণিক বিচ্ছুরণ। তাহলে কৌণিক বিচ্ছুরণ কি, কৌণিক বিচ্ছুরণ থিটা ইকুয়াল টু লালের চ্যুতি মাইনাস ভায়োলেটের চ্যুতি, এটা হলো কৌণিক বিচ্ছুরণ, ঠিক আছে। আর বিচ্ছুরণ ক্ষমতা, কোনো মাধ্যম কতখানি বিচ্ছুরণ করতে পারে সেটাকে তার বিচ্ছুরণ করার ক্ষমতা বোঝায়। সেটা কি করে আসবে, বিচ্ছুরণ ক্ষমতা করতে গেলে এই যে চ্যুতিটা হয়েছে এই চ্যুতিটাকে তাহলে গড় চ্যুতি দিয়ে ভাগ করতে হবে। তাহলে গড় চ্যুতি কত হবে, ওমেগা দিয়ে প্রকাশ করা হয়, ডেল্টা রেড মাইনাস ডেল্টা ভায়োলেট বাই গড় চ্যুতি ডেল্টা। তাহলে গড় চ্যুতি কোনটা, এই দুটো আলো ঠিক মাঝামাঝি যে আলোটা যাবে তাকে গড় আলো বলা হবে বা মধ্যবর্ণ বলা হবে। তাহলে আমরা যদি ভি আই বি জি ওয়াই ও আর ভিজিওটাকে দেখি, তাহলে মাঝখানে কে গ্রিন আছে, তাই আমাদের মনে হবে যে গ্রিনটাই মধ্যবর্ণ, বাট অ্যাকচুয়ালি স্পেকট্রামটা যদি ড্র করা যায় সেখানটায় দেখতে পাবি লাল অনেকটা জোরে বিস্তৃত, লাল অনেকটা জোরে বিস্তৃত, তারপর ইয়েলো থাকবে, ইয়েলো থাকবে অনেকটা। ওই বোরের তত্ত্ব যেমন এই দিকের লেখাগুলো কমে যাচ্ছিল, ওদিকে বড় দিকে রেখাগুলো বড় হয়ে যাচ্ছিল, প্রথমে ছোট ছোট রেখা তাও বড় বড় রেখা। মনে কর বোরের তত্ত্বে যখন স্পেকট্রাম এঁকেছিলাম সেই স্পেকট্রামে ছবিটা এরকম ছিল, এটা ভায়োলেট, এইটুকুটা তোর ভায়োলেট, তারপরে এতটা হলো তোর ইন্ডিগো, এতটা হলো তোর ব্লু, এতটা হলো গ্রিন, এবার এতটা হলো কী হবে ইয়েলো হবে, ইয়েলোর পর এতটা হবে অরেঞ্জ, তাহলে আরেকটু বাড়িয়ে দিই, তাহলে বাকি জায়গাটা কী হবে, বাকি জায়গাটা হবে রেড। তাহলে এই যে ফুল স্পেকট্রাম এটা ভি আই বি জি ওয়াই ও আর, যদিও বা গ্রিন কালারটা মিডিলে, গোটা স্পেকট্রামের মধ্যে ইয়েলো বর্ণটা মিডিল হচ্ছে। তার মানে কি জিওমেট্রিক্যাল অপটিক্সে আমরা প্রতিসরণ চ্যাপ্টারে যত ক্যালকুলেশন করব বা যত রকমের ছবি আঁকবো সব ছবি এই হলুদ আলোকে নিয়ে আঁকা হচ্ছে, কারণ হলুদ আলোকে বলা হয় মধ্যবর্ণ। বুঝা গেছে? তার মানে এই ডেল্টা চ্যুতিটা কার চ্যুতি, হলুদ আলোর চ্যুতিকে বলা যায়, অথবা এই দুটো চ্যুতিকে গড় করলে যে গড়টা পাওয়া যাবে সেটাই ডেল্টা মানটা হবে। হয়েছে? এবার এখানটায় আরেকটু মডিফিকেশান হবে, সেই মডিফিকেশানে পরে আসছি, কারণ ওটা প্রিজম না পাওয়ালে হবে না, প্রিজমটা পরে তারপরে ব্যাপারটাই ঢুকছি। আচ্ছা, তাহলে কৌণিক বিচ্ছুরণ যন্ত্রের হয় আর বিচ্ছুরণ ক্ষমতা কার হয়, বিচ্ছুরণ ক্ষমতা মাধ্যমের হয়। আচ্ছা, তো আমরা কোন টপিক থেকে এখানে ঢুকেছিলাম, আমরা ঢুকেছিলাম হলো ওই পার্শ্ব সরণের রাশিমালা থেকে ঢুকেছিলাম। প্রতিসরণ চ্যাপ্টার ব্যাক করে আসি।
প্রতিসরণ চ্যাপ্টারে পার্শ্ব সরণের পর আছে আপাত গভীরতা, প্রকৃত গভীরতা, আপাত উচ্চতা, প্রকৃত উচ্চতার মধ্যে সম্পর্ক। তার মানে দর্শক জলের বাইরে বা দর্শক জলের ভেতরে। তাহলে দর্শক জলের বাইরে থাকলে বস্তু থাকবে কি জলের, দর্শক জলের বাইরে, তাহলে প্রতিবিম্ব কি বা বস্তু কি জলের ভেতরে। ঠিক আছে, যেমন এটা তাহলে কি হবে, বাইরে থেকে একটা লোক পুকুরের জলে একটা মাছকে দেখছে। ঠিক আছে, তাহলে ছবিটা কেমন হবে, ছবি দিয়ে এই ব্যাপারগুলো না ছবি দিয়ে মনে রাখবি, ছবি দিয়ে মনে রাখাটা সবচেয়ে সহজ হবে, এগুলো ক্যালকুলেশন দিয়ে মনে রাখতে হয় না। এটা ধর একটা মাছের অবস্থান, এটা ধর, আচ্ছা এটা পরে ধরছি, আলোটা এই পথে গেল, এই পথে গিয়ে এটা তো জলের ভেতরটা, তাহলে কি হবে, অবিলম্ব থেকে দূরে সরবে। তাহলে অবিলম্ব থেকে যদি দূরে সরে তাহলে মনে হবে আলোটা এই সব জায়গার কোনো একটা বিন্দু থেকে আসছে। ঠিক আছে, হ্যাঁ চ্যুতিটা কার বেশি, ভায়োলেটের চ্যুতি বেশি না? হ্যাঁ চ্যুতি হিসেবে তো বলতে গেলে হ্যাঁ ডেল ভি মাইনাস ডেল আরই হবে। ঠিক আছে, এটা উল্টে দিয়েছিলাম, ভায়োলেটের চ্যুতি বেশি, রেডের চ্যুতি কম। হ্যাঁ বেশি চ্যুতি থেকে কম চ্যুতির বিয়োগফল। ঠিক আছে, আচ্ছা এটাতে আসি। তো আলো কোন দিকে যাচ্ছে, আলো যাচ্ছে জল থেকে বাইরে, কারণ এখানে থাকে চোখ, চোখ থেকে আলো বেরিয়ে মাছে যায় না, মাছ থেকে আলো বেরিয়ে চোখে যায়। ঠিক আছে, তো এখানে কি করতে হবে, এই কোণটা যেহেতু আই, তাহলে এই কোণটা হবে আই, এই কোণটা যেহেতু আর, এই কোণটা হবে আর। তাহলে এটা যদি প্রকৃত অবস্থান পি হয়, এটা যদি আপাত অবস্থান কিউ হয়, এটা এম ধরলাম, তাহলে এটাকে এন ধরলাম, তাহলে ক্যালকুলেশন কি হবে, ক্যালকুলেশন হবে এটা তো বায়ু মানে মিউ1, এটা জল মানে মিউ2। স্নেলের সূত্রে সাধারণ রূপ দিয়ে সব কাজ করবি, যেখানেই পারবি স্নেলের সূত্রে সাধারণ রূপ বলবি। তাহলে কি লিখবি, মিউ1 ইন্টু সাইন আই ইকুয়াল টু মিউ2 ইন্টু সাইন আর। এটা তো সুবিধা কি বলতো, এটাতে সুবিধা হলো আলো কোথা থেকে কোথায় যাচ্ছে সেটা ভাবতে লাগে না। লঘু মাধ্যমের ঘনত্ব ইন্টু লঘু মাধ্যমের কোণ বা ঘনমাধ্যমের ঘনত্ব ইন্টু ঘনমাধ্যমের কোণ, আলো কোনখান থেকে কোন জায়গাটায় গেল সেটা কিন্তু আমরা হিসাব করিনি। ঠিক আছে, আচ্ছা এবার যদি আই ওয়ানটা খুব ছোট হয়, তাহলে সাইন মানে আই যদি খুব ছোট হয় তাহলে সাইন আইকে আই ধরা যায়, অথবা অন্যভাবে তুই যদি আয়ের মান বের করতে চাস তাহলে কি হবে, লম্ব বা অতিভুজ করতে হবে। লম্ব কোণটা এমএন, লম্বটা হলো এমএন, অতিভুজ কোণটা আই কোণের জন্য কিউএম ইন্টু মিউ2 ইন্টু সাইন আর। এখানে লম্ব কোণটা, এখানে লম্ব হলো এমএন, অতিভুজ কোণটা, অতিভুজ হলো পিএম। তাহলে এমএন এমএন কেটে গেল, তাহলে মিউ2 বাই মিউ1 বের কর। সব জায়গাতেই দেখবি মিউ2 বাই মিউ1ই বের করতে হবে, মিউ1 বাই মিউ2 কোথাও লাগবে না। কেন, মিউ2 বাই মিউ1 ব্যাপারটা গ্রেটার দ্যান 1, ওটা 1 মিউ2কে প্রকাশ করে। ঠিক আছে, তাহলে মিউ2 বাই মিউ1 বের করতে গেলে এটা তলায় চলে গেল, এটা উপরে চলে আসবে, কি আসবে, পিএম বাই কিউএম। তাহলে 1 মিউ2 ইকুয়াল টু কী হবে, পিএম, পিএম, পিএম এর বদলে পিএন বসানো যায়, পিএন, আর কিউ এম এর বদলে কিউএন বসানো যায়। কখন বসানো যায়, প্রায় লম্বভাবে দেখার ক্ষেত্রে এম আর এন বিন্দু একই বিন্দুতে আছে বলে ধরে নেওয়া যায়। আমি যদি ব্যাখ্যাভাবে না দেখি লম্বভাবে দেখি, তাহলে যেটাই কিউএম এর মান সেটাই কিউএন এর মান, যেটাই পিএম এর মান সেটাই পিএন এর মান। কখন, যখন আমি এখান থেকে দেখছি না, যখন আমি এখানটায় চোখ লাগিয়ে দেখছি। ঠিক আছে, আর এটা করার আরেকটা কারণ হলো অতিভুজের মান তো আমাদের জানা নেই, আলো কোন পথে হলো তার মানটা আমরা কী করে জানবো, আমরা জানা আছে কার মানটা, আমাদের জানা আছে এই গভীরতার মানটা। তাহলে পিএন হলো কি, মাছের আসল অবস্থান ক্যাপিটাল ডি, আর পিএমটা কি, এই কিউএনটা কি, কিউএনটা হলো মাছের প্রকৃত অবস্থান মানে স্মল ডি। ঠিক আছে, তাহলে 1 মিউ2 কি হলো, প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা। ঠিক আছে, উল্টাতে পারে না, উল্টাবে না কখন, যখন এটা লজিক্যালি ভাববি
মনে রাখ 1μ2 যেহেতু বের করছি, তার মানে লঘু সাপেক্ষে ঘন, তার মানে এটা অলওয়েজ গ্রেটার দেন 1। এটা গ্রেটার দেন 1 বানাতে গেলে বড় যে রাশিটা প্রকৃত গভীরতা সেটা অলওয়েজ উপরে যাবে, ছোট রাশিটা আপাত গভীরতা সেটা অলওয়েজ নিচে যাবে। এইভাবে ব্যাপারটাকে মনে রাখতে পারিস, ঠিক আছে? আচ্ছা, যদি বলি যে ডি এর মানটা কত হলো, স্মল ডি, তাহলে স্মল ডি এর মানটা হলো ক্যাপিটাল ডি বাই মিউ। আর সরণ কতটা হলো, এক্স। সরণের মান আগে ছিল ডিতে মাইনাস ডি বাই মিউ, তাহলে হয়ে যাবে এক্স ইকুয়াল টু ডি ইন্টু 1 মাইনাস 1 বাই মিউ। এটা হয়ে যাবে সরণের মান, মানে প্রতিবিম্ব কতটা শিফট হয়েছে উপরের দিকে, হয়ে গেল। এবার এখান থেকে যদি এরকম হয় যে অনেকগুলো তরল আছে, তার ক্ষেত্রে কি হবে, তার ক্ষেত্রে ডি এর মানটা হয়ে যাবে d1 বাই, মানে প্রথম তরলের প্রকৃত বাই মিউ, d2 বাই মিউ টু, d3 বাই মিউ থ্রি। আমি তিনটা মাধ্যম দিয়ে দেখালাম, প্রত্যেকটা মাধ্যমের থিকনেস, এটা d1, এটা d2, এটা d3। d1 এর জন্য মিউ1, এটার জন্য মিউ2, এটার জন্য মিউ3। তো তিনটার ক্ষেত্রেই সূত্রটা অ্যাপ্লাই হয়ে এটা চলে আসবে। আর যদি আমরা এক্স এর মান বের করি, তাহলে এক্স এর মানটাও তিনটা মানের যোগফল হবে, d1 ইন্টু 1 মাইনাস 1 বাই মিউ1 প্লাস d2 ইন্টু 1 মাইনাস 1 বাই মিউ2 প্লাস d3 ইন্টু 1 মাইনাস 1 বাই মিউ3। ঠিক আছে? এবার যদি আরও হয় সামেশন ইউজ করে দে, তাহলে অনেকগুলো মাধ্যমের ক্ষেত্রে ডি হবে সামেশন ওভার ডিআই বাই মিউআই, আর এক্স হবে সামেশন ওভার ডিআই ইন্টু 1 মাইনাস মিউআই। হয়ে গেল। সেম ক্যালকুলেশন আর করছি না এক্সট্রা করে। প্রকৃত উচ্চতা আপাত উচ্চতা তার ক্ষেত্রে এক্ষেত্রে কী হবে, এই ক্ষেত্রে দর্শক থাকবে জলের ভেতরে এবং বস্তু থাকবে জলের বাইরে। তাহলে এটা হলো একটা পাখির উচ্চতা, যে পাখি থেকে বায়ুটা মানে আলোটা বায়ু মাধ্যম দিয়ে এসে প্রথমে এখানে হিট করবে, তারপর এটা কি এদিকে না গিয়ে এখানে সরে গেল। তাহলে এখানে যদি চোখ রাখি তাহলে আলো কোথা থেকে আসছে বলে মনে হবে, আলো মনে হবে এখান থেকে আসছে। তাহলে এই যে উচ্চতাটা পাওয়া গেল, তাহলে এটা হলো এই অবজেক্টের একটা ভার্চুয়াল ইমেজ। ঠিক একই রকমভাবে এটাও ছিল একটা অবজেক্ট, সেই অবজেক্টের একটা ভার্চুয়াল ইমেজ আমি এখানটায় পেয়েছিলাম। সেম টাইপের ক্যালকুলেশন যদি এখানে রিপিট হয় তাহলে প্রমাণ করা যায় 1 মিউ2 ইকুয়াল টু কত, এটা প্রকৃত, এটা হলো আপাত উচ্চতা স্মল এইচ, তাহলে স্মল এইচ বাই ক্যাপিটাল এইচ। বুদ্ধি কাজে লাগালাম, কোন বুদ্ধি, বড় বাই ছোট হবে। আগে যেমন বড় বাই ছোট হয়েছিল এখানেও বড় বাই ছোট হবে, তাহলে বড় কোনটা, স্মল এইচটা বড়, প্রকৃত উচ্চতা সেটা কোনটা, ক্যাপিটাল এইচটা ছোট, তাহলে স্মল এইচ বাই ক্যাপিটাল এইচ হয়ে যাবে। হয়ে গেল। তো এখানটাতেও এইচ এর মানটা কি লিখতে পারি, মিউ ইন্টু ক্যাপিটাল এইচ লিখতে পারি। অনেকগুলি মাধ্যম থাকলে, আচ্ছা সরণ কতটা হলো, রশ্মির সরণ, তাহলে এক্স এর মানটা কত হবে, এক্স এর মানটা হবে মিউ মাইনাস 1 ইন্টু এইচ। কেন, মিউ এইচ মাইনাস এইচ, তাহলে মিউ মাইনাস 1 ইন্টু এইচ হয়ে যাবে। আর কি, অনেকগুলি যদি মাধ্যম একসঙ্গে থাকে তাহলে এইচ ইকুয়াল টু হবে মিউ আই এইচ আই, আর এক্স এর মান কত হবে, সামেশন ওভার মিউ মাইনাস 1 মিউ আই মাইনাস আই 1 ইন্টু এইচ আই, এটা হয়ে যাবে। হয়ে গেল। তো এটার অ্যাপ্লিকেশন কী করে থাকে, এটার অ্যাপ্লিকেশন ডাইরেক্ট অঙ্কতে থাকতে পারে। আরেক ধরনের অঙ্ক বলছি যে ক্ষেত্রে এটার অ্যাপ্লিকেশন থাকে। প্রথমত একটা কাচের স্ল্যাবের প্রকৃত আপাতবেদ কত বলে মনে হবে, এটাও বলতে পারিস একটা অঙ্ক। টি বেদের একটা কাচের স্ল্যাব ছিল, তার আপাতবেদ কত, তা টি বেদের কাচের স্ল্যাবের আপাতবেদ কোন ফর্মুলায় ফেলবো, এখানটায় মানটা বসিয়ে দেবো, তাহলে কত হবে, টি বাই মিউ মনে হবে। তাহলে টি যদি আপাতবেদ হয়, ধর একটা মান ধরে নিই, ক্যাপিটাল ডি হলো 10 সেন্টিমিটার, মিউর মান কত, আচ্ছা 12 সেন্টিমিটার ধরি, আর মিউর মান কত, মিউর মান হলো 3/2, তাহলে আপাতবেদটা কত মনে হবে, ক্যাপিটাল ডি বাই মিউ মানে 12/3 ইন্টু 2 মানে 8 সেন্টিমিটার, তাহলে 8 সেন্টিমিটার স্ল্যাবের থিকনেস বলে মনে হবে।
ডাইরেক্ট অ্যাপ্লিকেশন, একটা মোটা মোটা কাঁচের স্ল্যাবের থিকনেস ছোট হয়ে গেছে বলে মনে হয়। আর কি, একটা কাঁচের স্ল্যাব এখানটায় রাখা আছে, আর এখানটাতে তিনটা কালির ফোঁটা দেওয়া আছে, একটা রেড, একটা গ্রিন, একটা বা গ্রিন না দিয়ে ইয়েলো বলি, একটা ইয়েলো, একটা ব্লু। লজিক কি বলে, যার প্রতিসরণ বেশি হবে সে বেশি উপরে উঠে গেছে বলে মনে হবে। মানে ঘটনাটা যার ক্ষেত্রে বেশি এফেক্টিভ তার ক্ষেত্রে কি উচ্চতাটা বেশি উঠে গেছে বলে মনে হবে। ঘটনাটা যার ক্ষেত্রে কম এফেক্টিভ সে কম উচ্চতা উঠবে বলে মনে হবে। তার মানে লালের ফোঁটাটাকে অপেক্ষাকৃত কম উচ্চতায় দেখাবে, ইয়েলোর ফোঁটাটাকে অপেক্ষাকৃত বেশি উচ্চতায় দেখাবে, আর ব্লুয়ের ফোঁটাটাকে অপেক্ষাকৃত অনেক বেশি উচ্চতায় দেখাবে। এবার তুই এটা এই ফর্মুলা দিয়েও ব্যাপারটাকে ভেরিফাই করতে পারিস। মিউ ফর রেড, কি দেখলাম আমরা এখানটায়, লালের মিউটা কোথায় গেল এখানটায় সবচেয়ে ছোট, লালের মিউ সবচেয়ে ছোট। তাহলে ছোট মানে কি, লালের আপাত গভীরতা সবচেয়ে বেশি। লালের আপাত গভীরতা কোনটা, এইটা হলো আপাত গভীরতা, কতটা গভীরতায় লাল আছে, তো লালের আপাত গভীরতা সবচেয়ে বড় হয়ে গেল। ওই ফর্মুলা দিয়ে আয়, ইয়েলোর আপাত গভীরতা আরেকটু কম হবে, আর ভায়োলেট বা ব্লু তার আপাত গভীরতা সবচেয়ে কম হবে, হয়ে গেল। আর আমি প্রথমে যখন কি করলাম, প্রথমে এই ফর্মুলাটা ইউজ করিনি, প্রথমে করলাম কি লজিক্যালি করলাম। এবার তোদের পরীক্ষায় যদি কারণ জিজ্ঞাসা করে তখন তোকে ওই ফর্মুলা দিয়ে বলতে হবে। কিন্তু এমসিকিউতে যদি কোশ্চেন থাকে যে একটি ব্লকের নিচে দুটি কালির ফোঁটা রাখা হলো, কোনটি বেশি উঠবে বলে মনে হয়, তাহলে এমসিকিউ, তাহলে তুই নর্মাল লজিক দিয়ে অ্যান্সার করবি, কমন সেন্স দিয়ে অ্যান্সার করবি, এই সম্পর্কটা দিয়ে অ্যান্সার করবি। লালের প্রতিসরণ কম হয়, বেগুনি প্রতিসরণ বেশি হয়, তাহলে লাল কম উঠবে, বেগুনি বেশি উঠবে, সিম্পল ব্যাখ্যা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট টপিক হলো প্রিজম, না নেক্সট টপিক হলো মাছের চোখ, মাছের চোখের পর অপটিক্যাল ফাইবারের পর প্রিজম। চলো একটা ব্রেক। আচ্ছা, অপটিক্সে প্রতিসরণের নেক্সট টপিক কি, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। কি হয়, আলো যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায়, আমরা আগে কি দেখলাম, আলোটা অবিলম্ব থেকে দূরে সরে গেল, এইভাবে বেঁকে গেল। এবার যদি আমরা, আচ্ছা এখানে না আরেকটা আলো থাকে, সেটা হলো কি প্রতিফলিত আলো, সেটা এদিকে যায়। এবার এই কোণটাকে যদি আরেকটু বেঁকানো যায় তাহলে কি হবে, এই কোণটাকে আরেকটু বেঁকানো গেলে এটা এদিকে বেঁকলো, এটা কি হবে আরও কাছাকাছি আসলো, আর এটা এদিকে যাবে, এটা প্রতিফলিত রশ্মি, এটা প্রতিসৃত রশ্মি। তাহলে এটাকে যদি আরেকটু সামান্য বৃদ্ধি করে এমন একটা কোণ বানালাম যে কোণে আলোক যাওয়ার জন্য এই রশ্মিটা একবারে দুই মাধ্যমে বিবর্তন ঘেঁষে গেল, তাহলে সেই রশ্মিটাকে বা সেই ক্ষেত্রকে বলা হয় সংকট কোণে আলো পড়েছে। কেন সংকট কোণ বলা হচ্ছে এটাকে, তো এটা প্রতিফলিত রশ্মি, এটা নিয়ে পরে আসছি। তার মানে এই যে থিটা সি বলা হয় সংকট কোণকে, প্রতিসরণ কোণের মান হয়ে যায় 90। কারণ আমি যদি এরপরে এর চেয়ে বেশি কোনো কোণে আলো ফেলি তখন এই রশ্মি আর এই রশ্মিটা মার্জ হয়ে যায়, মার্জ হয়ে গিয়ে আলোটা, আমি একটা অন্য কালিতে দেখাই ভাবতে ভালো লাগবে, তাহলে সংকট কোণের থেকে যদি বেশি কোণে আলো ফেলা যায় তাহলে সেক্ষেত্রে প্রতিসৃত আর প্রতিফলিত রশ্মিটা মার্জ হয়ে গিয়ে একসাথে একটা আলো সৃষ্টি করে, অর্থাৎ সেখানটায় আলোর প্রতিফলনের সূত্র প্রযোজ্য। মানে বলা যেতে পারে প্রতিসরণ ঘটনাটা ইনভ্যালিড হয়ে গেল, ওখানটায় প্রতিসরণ ঘটনাটাই থাকে না, অনলি প্রতিফলন পড়ে থাকে। তো যেহেতু আলোটা বাইরে বেরিয়ে আসতে পারলো না, আর যেহেতু আলোটা পুরোপুরি যে পথে যাচ্ছিল তার সম্পূর্ণ আলোটাই এটা দিয়ে যাচ্ছে, এটাকে বলা হয় আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আই কোণ এবং আর কোণটা সমান হয়। ঠিক আছে, তো এখানে ক্যালকুলেশনটা কি হয়,
এটা বায়ু মাধ্যম আর এটা কোনো একটা মাধ্যম মিউ। এই যে ঘটনাটা ঘটলো, এটা স্নেলের সূত্রে সাধারণ রূপ ফেলেছি, মিউ ইন্টু সাইন থিটা সি ইকুয়াল টু 1 ইন্টু সাইন 90। তো সাইন 90-এর মানটা তো 1 হয়ে গেল, তাহলে সাইন থিটা সির মানটা বের হলো সাইন ইনভার্স 1/μ। এবার কিছু কিছু পরিচিত মাধ্যম আছে, যেমন বায়ু থেকে, কাঁচ থেকে বাতাস, গ্লাস থেকে এয়ার, তার ক্ষেত্রে থিটা সির মানটা কত হয়? সাইন ইনভার্স 1/μ। কাঁচের প্রতিসংখ্যা কত? 3/2, তাহলে সাইন ইনভার্স 2/3। এটা অ্যাপ্রক্সিমেটলি 42 ডিগ্রি হয়। ওয়াটার টু এয়ার, সেটা কত হবে? সাইন থিটা সি ইকুয়াল টু সাইন ইনভার্স 4/3 উল্টা, মানে 3/4। এটা অ্যাপ্রক্সিমেটলি 49 ডিগ্রি হয়। আর এটা হলো নেক্সট হলো গ্লাস থেকে ওয়াটার, মানে কাঁচ থেকে জলে যাচ্ছি, তার ক্ষেত্রে সংকট কোণের মানটা কত হয়? সাইন ইনভার্স 8/9, ওটা 9/8 হয়, তো এটা অ্যাপ্রক্সিমেটলি 63 ডিগ্রি হয়। আর কি? ডায়মন্ড থেকে এয়ার, তার ক্ষেত্রে সংকট কোণের মান কত হয়? সাইন ইনভার্স 2.42, অ্যাপ্রক্সিমেটলি 24 ডিগ্রি। ঠিক আছে, তো এগুলো বিভিন্ন অঙ্ক হিসেবে থাকে বা ডাইরেক্ট মনে রাখতে পারবি। যেমন এই মানটা কাজে লাগবে অঙ্কের ক্ষেত্রে, মানে একটা বিশেষ থিওরি পড়তে, এই মানটাও কাজে লাগবে একটা বিশেষ থিওরি পড়তে। প্রিজমে পূর্ণ প্রতিফলক প্রিজম পড়ার সময় এটা কাজে লাগবে, আর মাছের চোখে যখন কাজ করব তখন এই কোণটা কাজে লাগবে, সেই জন্য কোণগুলো মনে রাখা যায় ডাইরেক্ট। হয়ে গেল? আচ্ছা, এখানটায় আমি আরেকটা ঘটনা দেখাই। এই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন যখন ঘটছে, তো তখন আমরা সংকট কোণ পেলাম সাইন থিটা সি ইকুয়াল টু 1/μ। এবারে পোলারাইজেশন বলে আমাদের একটা চ্যাপ্টার আছে, সেই পোলারাইজেশন চ্যাপ্টারে প্রতিফলন এবং প্রতিসরণ সংক্রান্ত একটা ঘটনা ঘটে। যখন আলোটা এইভাবে এসে পড়ছে, এটা কি? এটা হলো নন পোলারাইজড ওয়েভ, মানে যে আলোটা পোলারাইজড নয়। প্রতিফলিত রশ্মি এদিকে যাবে, আর প্রতিসৃত রশ্মি যদি এইদিকে যায়, যাতে করে এই কোণের মানটা 90 ডিগ্রি হয়, তখন এই বিশেষ ঘটনাটা ঘটতে দেখা যাবে। ঘটনাটা কি? ঘটনাটা হলো এই নন পোলারাইজড লাইটের দুটো ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের মধ্যে একটা কম্পোনেন্টের কিছুটা, ধর 70% এই দিকে চলে গেল, আর আপ ডাউন কম্পোনেন্টের পুরোটা এবং যেটা ওদিকে গেল তার বাকি 30% প্রতিসৃত হয়ে বেরিয়ে গেল। অর্থাৎ নন পোলারাইজ লাইটের ক্ষেত্রে যদি এই বিশেষ ঘটনাটা ঘটে, তখন আমরা প্রতিফলিত রশ্মিটাকে পোলারাইজড হিসেবে পাবো, বা সমতল প্রতিফলিত আলো হিসেবে পাবো। তো এই কোণটাকে সেই ক্ষেত্রে বলা হয় পোলারাইজিং অ্যাঙ্গেল। ঠিক আছে, এবং এটা যেহেতু পোলারাইজিং অ্যাঙ্গেল, তাহলে আমরা এটাও প্রতিফলন সূত্র অনুযায়ী আইপি বলতে পারি। আর প্রতিসরণ যখন হচ্ছে, তার মানে এই কোণটা কত হবে? আর। তাহলে এর ক্ষেত্রে আমরা আইপি প্লাস 90 প্লাস আর ইকুয়াল টু 180 বসিয়ে আর এর মানটা লিখতে পারি 90 মাইনাস আইপি। এবার স্নেলের সূত্র অ্যাপ্লাই করি। এটা যদি বায়ু মাধ্যম হয়, এটা যদি কোনো একটা মাধ্যম মিউ হয়, তাহলে তার ক্ষেত্রে মানে একই কম্বিনেশন, ঠিক আছে, তার ক্ষেত্রে কী লেখা যায়? তার ক্ষেত্রে লেখা যায় মিউ ইকুয়াল টু সাইন আইপি বাই কস আর। তাহলে এটা হয়ে গেল কত?
এটা হয়ে গেল সাইন আইপি বাই কস, আর এর বদলে 90 মাইনাস আইপি, 90 মাইনাস আইপি, তাহলে হয়ে গেল কত সাইন আইপি বাই, আচ্ছা এটা কস কেন, এটা সাইনই হবে, সাইন আই বাই সাইন আর, এটা সাইন, তাহলে এটা হয়ে যাবে কস আইপি, তাহলে হয়ে গেল কত টেন আইপি। তাহলে আইপি ইকুয়াল টু টেন ইনভার্স মিউ, এটা হলো ব্রুস্টারের সূত্র। তাহলে এখানটায় আমরা একটা পেলাম সংকট কোণের সঙ্গে মিউর সম্পর্ক, এখানটা আমরা পেলাম মিউ ইকুয়াল টু টেন আইপি, অর্থাৎ পোলারাইজিং অ্যাঙ্গেলের সঙ্গে মিউর সম্পর্ক, দুটো সম্পর্ককে মার্চ করে দে, মার্চ করলে একটা অঙ্ক চলে আসে, সেই অঙ্কটা প্রতিসরণ এবং পোলারাইজেশন দুটো চ্যাপ্টারেই কাজে লাগে, সেই জন্য একসঙ্গে পোলারাইজেশনের ফর্মুলা মানে ক্যালকুলেশনটাও দেখিয়ে দিলাম, এবং দুটো অঙ্কটা কীভাবে কানেক্টেড সেটা দেখ। ধর সাইন থিটা সি আছে, তাহলে সাইন থিটা সি ইকুয়াল টু 1/মিউ, মিউয়ের বদলে লেখ টেন আইপি, তাহলে মিউয়ের বদলে এখানে লিখছে কত টেন আইপি, হয়ে গেল। তাহলে কি লিখব, তাহলে এটা লিখতে পারি সাইন থিটা সি ইকুয়াল টু কট আইপি, তাহলে থিটা সি ইকুয়াল টু কত সাইন ইনভার্স কট আইপি, অথবা উল্টাটা লেখ, উল্টাটা কি টেন আইপি ইকুয়াল টু 1/সাইন থিটা সি মানে কি কোসেক থিটা সি, তাহলে আইপি কত হলো টেন ইনভার্স কোসেক থিটা সি। এইভাবে এই প্রতিসরণের যে সংকট কোণ আর পোলারাইজেশনের যে পোলারাইজিং অ্যাঙ্গেল দুটাকে মার্চ করিয়ে একটা অঙ্ক তৈরি করা হয়, এবং ওই অঙ্কটা খুব আসে পরীক্ষায়, এমসিকিউতে আসতে পারে বা করেও দেখানো যেতে পারে। আর পোলারাইজেশন চ্যাপ্টার থেকে যদি একটা কমন কোশ্চেন পড়িস তাহলে ব্রুস্টারের সূত্র ভালো করে যাবি, তার প্রমাণটা করে যাবি, ধরে নিতে পারিস ওটা আসে। আর এর উল্টাটাও হতে পারে, যে দেখাও যে মিউগুলো টেন আইপি হলে প্রতিফলিত এবং প্রতিষ্ঠিত রশ্মির মধ্যে কোণ হবে 90 ডিগ্রি, জাস্ট উল্টা প্রমাণটা করবি, তাহলে হয়ে যাবে ওটা, ঠিক আছে। আচ্ছা, পোলারাইজেশন চ্যাপ্টারের পরে যাবো, লাস্টে যাব, তো একটা পার্ট হয়ে থাকলো পোলারাইজেশনের। নেক্সট টপিকে আসি, নেক্সট টপিক হলো এটা ধর একটা জলতল, তাহলে সেই জলতলের নিচে এইচ গভীরতায় একটা বস্তু আছে, বা কোনো মাছ এইচ গভীরতা থেকে দেখছে, তাহলে মাছের চোখে আলো কত অ্যাঙ্গেল থেকে প্রবেশ করবে, যদি সংকট কোণের উল্টো ছবিটা আঁকা যায়, কারণ আলো তো রিভার্সিবিলিটি প্রিন্সিপাল ফলো করে চলে, যে আমরা যদি এদিকে ফেলে সংকট কোণে ফেলে আমরা যদি আলোকে ওদিকে পাঠাতে পারি বিভেদতল ঘেঁষে, তাহলে উল্টাটাও প্রযোজ্য, বিভেদতল ঘেঁষে আসা আলো সংকট কোণে এসে ঢুকবে, তাহলে এই কোণটা সংকট কোণ হবে, ঠিক আছে। এবার এই কোণটাকে নিয়ে গোল করে ঘুরিয়ে একটা শঙ্কু টেনে নে, তাহলে সেই শঙ্কুটা জলতলের উপর কীভাবে থাকবে, সেই শঙ্কুটা জলতলের উপর এরকম একটা ক্ষেত্রফলকে বৃত্তাকার ক্ষেত্রফল তৈরি করবে, ঠিক আছে। বৈশিষ্ট্য কি ক্ষেত্রফলটার, মাছের চোখে বাইরের যে গোটা পৃথিবী সেটা শুধুমাত্র এই ছিদ্রের মধ্যে দিয়ে ভিজিবল, এর বাইরের যে এদিকের জলের তল বা এদিকের জলের তল ওটা কি আয়নার মতো কাজ করে। কিভাবে, সমুদ্রের যে তলদেশ হোক বা নদীর যে তলদেশ হোক, সেখান থেকে যে আসা আলো এখানটায় পড়ছে সরাসরি, সেটা জলতলে পড়বে, এবং সেটা সংকট কোণের বেশি কোণে পড়ার জন্য সেটা সরাসরি মাছের চোখে আসবে, অর্থাৎ এদিক থেকে আসা আলোকে এই পথে দেখবে, আবার এদিক থেকে আসা আলোকে এই পথে দেখবে, যেটা কি তলদেশকে দেখাবে, অর্থাৎ মাছের চোখে জলতল কি হবে একটা ছিদ্রযুক্ত আয়নার মতো মনে হবে। তাহলে সেই ছিদ্রের ব্যাসার্ধ কত, সেই ছিদ্রের ব্যাসার্ধ যদি আর হয়, এটা যদি এইচ হয়,
তাহলে আমরা দেখ সাইন থিটা সি ইকুয়াল টু কী জানি, দেখ এটা থিটা সি মানে তো এটাও থিটা সি, তাই না? তাহলে ট্যান থিটা সি ইকুয়াল টু কত, আর বাই এইচ। এটা হলো আমাদের ত্রিভুজ থেকে পাচ্ছি। এবার দেখ সাইন থিটা সি মানে 1/μ, তো লিখে দে সাইন থিটা সি ইকুয়াল টু 1/μ। তাহলে কস থিটা সি কত, √μ² - 1/μ। একটু আগে ক্যালকুলেশনটা করলাম, মান বসা। সাইন থিটা সি মানে কত, 1/μ বাই √μ² - 1/μ ইকুয়াল টু কত, r/h। 1/μ কেটে গেল, তাহলে আর এর মানটা কত দাঁড়াচ্ছে, আর এর মানটা হচ্ছে h/√μ² - 1। তাহলে এটা হলো যে ছিদ্রযুক্ত জলতল দিয়ে মাছ বাইরেটা দেখতে পায় তার ব্যাসার্ধ, সেই ছিদ্রযুক্ত ব্যাসার্ধটা মানে ছিদ্রের ব্যাসার্ধটা হলো আর। অর্থাৎ কিভাবে দেখতে পাবে, ধর এখানটায় ধর একটা গাছ আছে, সেই গাছটাকে আপাতভাবে জলের তলায় যে দর্শক থাকুক, মাছ থাকুক বা আমরা থাকি, মনে হবে গাছটা এখানে চলে এসছে, ঠিক আছে? এক্ষেত্রেও যদি ধর এখানটায় একটা বাড়ি থাকে, তাহলে সেক্ষেত্রে বাড়িটা এখানটায় চলে গেছে বলে, মানে বাড়ির একটা অসৎবিম্ব তৈরি হবে এবং সেই অসৎবিম্বটা এখানটায় আছে বলে মনে হবে। অর্থাৎ এই ঘনকোণের মধ্যে, এটা তো একটা ঘনকোণ, এই ঘনকোণের মধ্যে টোটাল জগৎটা মাছের সীমাবদ্ধ, মানে জলের তলা থেকে শুধুমাত্র এই ঘনকোণের মাধ্যমে বাইরে দেখতে পাবো, এদিকের বা বাকি অংশগুলো আমরা দেখতে পাবো না, ঠিক আছে? এটা হলো একটা অ্যাপ্লিকেশন কার, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের, ঠিক আছে? এখান থেকে অনেক ধরনের অঙ্ক থাকতে পারে বা ডাইরেক্ট এই থিওরি থেকে কোশ্চেন থাকতে পারে। মিউ এর মান বলে দিল, তাহলে আর এর মান কত হবে, আর বা এবার এটা বলতে পারে যে এইচ গভীরতার একটা দণ্ডকে জলের তলে লুকাতে কত ব্যাসার্ধের ঢাকনা দিতে হবে। এই টাইপের অঙ্কগুলো এখান থেকে বেশি আসে, মেনলি অঙ্কের জন্য কাজে লাগবে। নেক্সট কি, নেক্সট হলো অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবারের কোশ্চেন এখনকার পৃথিবীতে, মানে অপটিক্যাল ফাইবার জিনিসটা একটা কি বলতে পারিস, সবচেয়ে বেশি কাজের যে বিষয় অপটিক্যাল ফাইবার। কারণ ব্রডব্যান্ড কানেকশান বল বা সমুদ্রের তলা দিয়ে ইন্টারনেট পরিষেবা বল, বিভিন্ন মহাদেশের সঙ্গে মহাদেশের সংযোগ স্থাপন বল বা যে কোনো সার্ভারের কানেকশান বল, সবই কিন্তু অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে হয়। ডিজিটাল কমিউনিকেশান সিস্টেম এটাকে বলা হচ্ছে। 0 আর 1 যে নাম্বারটা, সেই নাম্বারটা আলোর জ্বলানেভা দিয়ে অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে যাতায়াত করে। তো সেই জন্য অপটিক্যাল ফাইবার থেকে কোশ্চেন খুব একটা আসেনি এইচএসে, কিন্তু আসার চান্স অনেক বেশি। এবং অপটিক্যাল ফাইবারের রিলেটেড কিছু অঙ্ক আছে, সেই অঙ্কটা এখানটা আমি একটা ফর্মুলা করিয়ে দিচ্ছি, এক্সট্রা ফর্মুলা, সেই অঙ্ক দিয়ে হয়ে যাবে ডাইরেক্ট। জিনিসটা কি, জিনিসটা এটাও আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটা অ্যাপ্লিকেশন। সেটা কি, অপটিক্যাল ফাইবারে মূলত দুটো অংশ থাকে, আর বাইরে অপটিক্যাল ফাইবারটাকে ঘিরে একটা জ্যাকেট পরানো থাকে, যেটা তাকে বাহ্যিক যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করে। তাহলে হয়টা কি, আমি যদি এরকম একটা লাইট পাঠাই, তাহলে সেই লাইটটা কি হবে, এটা লঘু 1, এটা ঘনমাধ্যম μ2, এটা তার চেয়ে লঘু মাধ্যম μ1। এটাকে বলা হয় কোর, এটাকে বলা হয় ক্ল্যাডিং, ঠিক আছে? তাহলে এই যে কোণটায় আলোটা গিয়ে পড়লো, এই কোণটা সংকট কোণের বেশি নয়, তার মানে কি হবে, আলোটা ক্ল্যাডিংয়ের মধ্যে ঢুকে যাবে, অপটিক্যাল ফাইবার কিন্তু কাজ করছে না। তার মানে যে কোনো কোনো আলো ফেললে হবে না, কি করে ফেলতে হবে, এই অ্যাঙ্গেলটাকে এমনভাবে ফেলতে হবে যাতে এখানটায় যে উৎপন্ন কোণটা, সেই কোণটা যাতে সংকট কোণ হয়। তাহলে সেই বিশেষ কোণটা যদি আঁকতে হয়, তাহলে আমি সংকট কোণটা দিয়েই আঁকি প্রথমে। তাহলে এটা হলো আমাদের সংকট কোণের মান। তাহলে এটা যেহেতু সংকট কোণ, তাহলে এবার আলোটা কোন পথে ঢুকবে,
ধরে নিলাম আলোটা এই পথে যাচ্ছিল, যেতে গিয়ে দিক পাল্টে দিকে ঢুকলো, এই যে আলোটা সেটা এটা দিয়ে বেরিয়ে যাবে। এবার তুই দেখ, এবার আমি একটা অন্য কালি দিয়ে দেখাই, ওটা মিটিয়ে দিব, ধর কালো কালি দিয়ে দেখাচ্ছি। ধর তুই এখানটায় একটা আলো ফেলেছিস, তাহলে সেটা কি আরো বড় কোণে আপতিত হবে না? তাহলে আরো যদি বড় কোণে আপতিত হয় সেটা কি হবে? অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে এইভাবে এগোতে থাকবে, দিয়ে আবার ধাক্কা খাবে, দিয়ে ব্যাপারটা ট্রান্সমিট হয়ে যাবে। অর্থাৎ কি, এই যে লাইটটা, যে লাইটটা এই ম্যাক্সিমাম অ্যাঙ্গেলের ভেতরে অবস্থিত, সেই লাইটটা ট্রান্সমিট হয়ে যাচ্ছে। লাস্ট যে লাইটটা ট্রান্সমিট হতে পারছে না সেটা কি? নীল লাইটটা। এর চেয়ে বেশি কোনো আলো দিলে সেটা যাবেই না, সেটা ভেদ করে বেরিয়ে যাবে। ছবি দিয়ে দেখালাম বিষয়টাকে। তার মানে অপটিক্যাল ফাইবারে আলো ঢোকার জন্য যে মিনিমাম অ্যাঙ্গেলটা দরকার, সেই মিনিমাম অ্যাঙ্গেলটা এখানটায় আমরা বের করতে চলেছি। এটাই হলো ক্যালকুলেশনের বিষয়, যে এই মিনিমাম অ্যাঙ্গেলটা কত হবে। তো এই মিনিমাম অ্যাঙ্গেলটাকে অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল বলা হয়, ঠিক আছে? IA দিয়ে বোঝানো হয়। অর্থাৎ যে কোনো আলো ফেললে সেই আলোটা, বা যে কোণের ভেতরে, এবার এটা তো একদিকে দেখালাম, বিষয়টা কি হয়, বিষয়টা এটাও একটা শঙ্কুর মতো ঘনকোণ তৈরি করতে পারে। তাহলে এই অ্যাঙ্গেলটা নিয়ে একটা ঘনকোণ বানিয়ে নে। তাহলে ঘনকোণ আঁকলে কি বলা যেতে পারে? এদিকেও একই অ্যাঙ্গেল আছে, তাহলে এই যে ক্ষেত্রফলটা বললাম, তাহলে এই ক্ষেত্রফলের মধ্যে আমরা যে কোনো আলো ফেলবো সেই আলোটা কি অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে যাবে, আর ওই ক্ষেত্রফলের বাইরে যদি আলো আসে সেটা ভেদ করে বেরিয়ে যাবে। তো ওটা আমাদের ক্যালকুলেশনের বিষয় না, ঠিক আছে? তো লাস্ট যে অ্যাঙ্গেলটা দিয়ে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে কি? অ্যাঙ্গেল অফ অ্যাকসেপ্টেন্স বা অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল। মান বের করতে হবে অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেলের কত হবে, ঠিক আছে? তো ছবিটাকে আমি আরেকবার দেখাচ্ছি যাতে ছবিটা একটু ক্লিয়ার হয়। তো এই ক্যালকুলেশনটা বইয়ে সরাসরি নেই, কিন্তু অনেক অঙ্ক আছে যেটা সরাসরি এই ফর্মুলাতে মান বসিয়ে করা যায়। এটাকে আরেকটু এদিকে আঁকি, তাহলে অ্যাঙ্গেলটা দেখানো যাবে। তাহলে ক্ল্যাডিংটা কি? ক্ল্যাডিংটা হলো কম ঘনত্বের একটা মাধ্যম। আর কোরটা কি? যার মধ্যে দিয়ে মেনলি আলোটা যাবে, তাহলে সেটা হবে তুলনামূলক বেশি ঘনত্বের একটা মাধ্যম। তাহলে মাঝেরটা হলো কোর, সেটা হলো μ2, যার এইভাবে অ্যাক্সিসটা আছে। এবার আলোকটা কোন পথে গেল কি বললাম? আমরা এক্সট্রিম লিমিটটাকে বের করব। এক্সট্রিম লিমিটের জন্য এই কোণটা কত হবে? এই কোণটা হবে সংকট কোণ, যাতে আলোটা জাস্ট এই পথে ট্রাভেল করে। হয়ে গেল? তো সেটা পেতে গেলে আলোটাকে কোন পথে পাঠাতে হবে? এর চেয়ে বেশি একটা কোণে আলো পাঠাতে হবে, সেটাই হলো আমাদের অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল বা IA। তাহলে আমাদের কাজ হলো অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেলের মানটা নির্ণয় করা। হয়েছে? কবার প্রতিসরণ হয়েছে? একবার এখানটায় হয়েছে, একবার এখানটায় হয়েছে। দুবার প্রতিসরণ হয়েছে। দুবার প্রতিসরণে দুবার স্নেলের সূত্র অ্যাপ্লাই কর। এটা তো বাতাস, তাহলে বাতাস ইন্টু সাইন IA ইকুয়াল টু কোর ইন্টু কোনটা? অবিলম্বের সাথে কোণ কিন্তু এইটা আর, সাইন আর। হয়ে গেছে? আচ্ছা, তাহলে বাতাস তো 1 বাদ হয়ে গেল, তাহলে সাইন IA ইকুয়াল টু কত হবে? μ2 সাইন আর। এবার দেখ আমাদের কোথায় পৌঁছাতে হবে? আমাদের এখানটায় পৌঁছাতে হবে। তাহলে আর রাখলে তো চলবে না, আরকে বানিয়ে দে। কত হবে? সাইন আর এর বদলে 90 মাইনাস θc। তাহলে কত হবে? সাইন IA ইকুয়াল টু μ2 কস θc। হয়ে গেল? এবার দ্বিতীয়বার প্রতিসরণ কোথায় হচ্ছে? এখানে হচ্ছে। তার মানে μ2 ইন্টু সাইন θc ইকুয়াল টু μ1 ইন্টু সাইন, কত অ্যাঙ্গেলে গেছে? 90-তে গেছে, সাইন 90। তাহলে μ2 ইন্টু সাইন θc
ইকুয়াল টু কত μ1, তাহলে সাইন থিটা সি কত μ1 বাই μ2, তাহলে কস থিটা সি কত, দেখ এটা না খুব কমন একটা ক্যালকুলেশন, বললাম না সাইন আই এর মান থাকলেও তো কস আর এর মান বের করবো, ওখানটাতে একই কাজ করেছি, এখানে সাইন থিটা সি মান জানি তো কস থিটা সি মান বের করবো, তো এই ক্যালকুলেশনটা 3বার আসে, তাহলে এখানটা মানটা কত হবে, এখানটা মানটা হবে নিচে μ2 √ μ1 স্কোয়ার মাইনাস μ2 স্কোয়ার, তো এই মানটা এখানে বসিয়ে দে, বসিয়ে দিলে কি পাবি, বসিয়ে দিলে পাবি সাইন আই এ ইকুয়াল টু μ2 ইন্টু √ μ1 স্কোয়ার মাইনাস μ2 স্কোয়ার বাই μ2 কেটে গেল, তাহলে অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল ইকুয়াল টু সাইন ইনভার্স √ μ1 স্কোয়ার মাইনাস μ2 স্কোয়ার। এটা হলো অপটিক্যাল ফাইবারের থিওরি, এটা নাই কিন্তু বই, এটা ভালো মতো করে রাখিস, অপটিক্যাল ফাইবারের থিওরি বা সেই রিলেটেড অঙ্ক থাকে, ঠিক আছে, আমি নিজে অঙ্ক আসতে দেখেছি, তো ডাইরেক্ট এটাতে এমসিকিউতে যদি অঙ্ক থাকে তখন তোকে তো প্রমাণ করতে হবে না, তখন ফর্মুলা মনে রেখে ডাইরেক্ট বসাতে হবে। কী করে মনে রাখবি, কোরের দেখ, আচ্ছা এখানে কি ব্যাপারটা ঠিক বেরিয়েছে, আমি একটু সন্দেহ হচ্ছে, এটা উল্টা বেরিয়েছে না, হ্যাঁ কারণ 1 মাইনাস হচ্ছে, তাহলে এটা μ2 স্কোয়ার হবে, এটা μ1 স্কোয়ার হবে, তাহলে এটা μ2 স্কোয়ার হবে, এটা μ1 স্কোয়ার আসবে, এটা μ2 স্কোয়ার আসবে, এটা μ1 স্কোয়ার আসবে। কী করে সন্দেহটা হলো, এই অ্যাঙ্গেলটাতে একটা পজিটিভ অ্যাঙ্গেল, হোয়াট এভার এখানে কী ছিল, এটা যদি μ1 স্কোয়ার মাইনাস μ2 স্কোয়ার হতো, তা রুটের মধ্যে আছে না, ব্যাপারটা কি ইমাজিনারি হয়ে যাচ্ছিল, রুটের মধ্যে কোনো নেগেটিভ টার্ম থাকতে পারে না, রুটের মধ্যে সব টার্ম পজিটিভ, তাহলে মনে রাখবি কী করে, সাইন ইনভার্স বড় প্রতিসরাঙ্ক তার স্কোয়ার মাইনাস ছোটো প্রতিসরাঙ্ক তার স্কোয়ার, ঠিক আছে। কেমন অঙ্ক আসবে, ধর তোদের বইয়ের একটি অঙ্ক দেখাই, আমি ডিরেক্ট অঙ্কতে ঢুকবো না, যে একটা ধর এরকম একটা রড আছে, সেই রডে সর্বোচ্চ কত কোণে আলো ফেললে সেটা রড বরাবর এগিয়ে যাবে, ধর বলা আছে অঙ্কটা, তাহলে ডাইরেক্ট আই এ কত হবে, সাইন ইনভার্স রডের প্রতিসরাঙ্ক কত, রডের প্রতিসরাঙ্ক হলো কাঁচের দিয়ে তৈরি রড, রডটা কত হলো μ2 স্কোয়ার, তাহলে এটা μ2, ক্ল্যাডিং কোনটা, ক্ল্যাডিং তো নাই, তাহলে বাতাসটা ক্ল্যাডিংয়ের কাজ করবে, তাহলে ক্ল্যাডিং হলো বাইরের এয়ার, তাহলে কত হবে এখানটায় মিউ গ্লাস, μ2টা কি কাঁচের প্রতিসরাঙ্ক মিউজি স্কোয়ার মাইনাস μ1টা কি বাতাস, বাতাস স্কোয়ার, ব্যাস মান বসিয়ে দে, ক্যালকুলেটারে ফেলে দিবি, অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। তো অপটিক্যাল ফাইবারের থিওরি ধর কাজে লাগলো না, কিন্তু ওই একইভাবে যদি এগাস তাহলে এটাতে পৌঁছাতে পারবি, মানটা বসিয়ে দিবি, অঙ্ক হয়ে যাবে, বুঝেছিস কথা। আচ্ছা, তো এই দুটো এক্সট্রা জিনিস যেটা অঙ্কর জন্য কাজে লাগে বা থিওরিতে আসলেও আসতে পারে, কারণ অপটিক্যাল ফাইবার খুব এখন মানে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্বের কাছে অতি প্রয়োজনীয় একটা বিষয়, কারণ কোএক্সেল কেবিল এখন আর ব্যবহার হয় না, প্রত্যেক বাড়িতে যে টিভি কানেকশান বা প্রত্যেক বাড়িতে যে ব্রডব্যান্ড কানেকশান সেগুলো সব অপটিক্যাল ফাইবার দিয়ে চলে, এবং গোটা পৃথিবী এখন ইন্টারনেটের দৌলতে যুক্ত হয়ে আছে, 5G আছে, 4G আছে, তো সেগুলো কাজ করে কী করে, মনে রাখবি আমাদের যে বাতাস বায়ুমণ্ডলের যে সঞ্চার ব্যবস্থা বা এটা অতটা এফেক্টিভ নয়, কারণ দেশ তরঙ্গ পাশাপাশি কিছু দেশে যেতে পারে, হ্যাঁ মাইক্রো কমিউনিকেশান তোর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে, স্যাটেলাইটের মাধ্যমে যে কমিউনিকেশান হয়, সবাইকে তো স্যাটফোন থাকে না, তাহলে আমরা কমিউনিকেশানটা চালাবো কার মাধ্যমে, আমরা চালাবো ফোনের মাধ্যমে, তাহলে ফোনের কমিউনিকেশানের জন্য দায়ী কে, ফোনের কমিউনিকেশানের জন্য দায়ী হলো অপটিক্যাল ফাইবার, কারণ সবই এখন ওই সমুদ্রের তলা দিয়ে যে অপটিক্যাল ফাইবার পাতা আছে তার মাধ্যমে চলছে, বুঝে গেল। নেক্সট আসি, নেক্সট টপিক কি, প্রিজম। প্রিজমে কি ছিল, প্রিজমের এটাকে প্রধান ছেদ বলা হয়, সবার আগে মাধ্যমিকের একটা ক্যালকুলেশন ছিল, সেই ক্যালকুলেশনটা কি, প্রিজমে আলো এসে পড়বে, এই I1 কোণে আলো এসে পড়লো, যেটা যাওয়া উচিত এই পথে না গিয়ে এখানে আলো এসে পড়লো, তাহলে সেখানটায় আবার একটা অভিলম্ব টানবো, তাহলে সেটা এই পথে বেঁকে গেল,
তাহলে এই যে পথে বেঁকে গেল, তাহলে আসল যে গতিপথ তার থেকে কতটা বিচ্যুত হলো, এই যে ডেল্টা পরিমাণ বিচ্যুত হলো। তাহলে I1 কোণে আলো ঢুকে R1 কোণে প্রতিসরণ হলো, এখানে R2 কোণে প্রতিসরণ হলো, এখানটায় I2 কোণে নির্গমন হলো। তাহলে আমাদের ডেল্টা বের করতে হবে। ডেল্টার মান কত? ডেল্টার মান এই যে কোণটা আর এই যে কোণটা, সেই দুটো কোণের সমষ্টি। প্রথম কোণটা কত? I1 মাইনাস R1। তাহলে I1 মাইনাস R1 প্লাস এই ছোট্ট কোণটা, সেটা কত? I2 মাইনাস R2। তাহলে সেটা কত হলো? I2 মাইনাস R2। লক্ষ্য করে দেখ, দুটো জায়গায় যে দুটো চ্যুতির যোগফল হলো মোট চ্যুতি। ঠিক আছে, লক্ষণীয় বিষয়। তো ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। চ্যুতি এটাই রাশিমালা থেকে যেত যদি আমরা প্রিজমের ভেতরে কোনো কিছুর দ্বারা R1 R2কে মাপতে পারতাম, যেটা অসম্ভব। প্রিজমের ভেতরে আমরা কিছু প্রবেশ করিয়ে R1 R2কে মাপতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? R1 এবং R2 কোণকে রিপ্লেস করতে হবে। রিপ্লেস করবো কি করে? রিপ্লেস করার জন্য ত্রিভুজটাকে কমপ্লিট করে ফেল। তাহলে এই যে ত্রিভুজটা কমপ্লিট হলো, ধর এটা এম বিন্দু, এটা পি, এটা কিউ, এটা এ, এটা বি, এটা সি, এটা এম এন, আচ্ছা এম তো ধরেছি, কে এল, এম আছে এখানে, এটাকে এন ধরে নে, এটা এন বিন্দু ধরে নে। যাই হোক, বিন্দু ধরে আমার লাভ নেই, আমার জাস্ট যেহেতু আমি ক্যালকুলেশনটা একটা কোণেরই লাগবে সেই হিসাবে। তুই দেখ, এই যে ছোট ত্রিভুজটা আছে, এই ছোট ত্রিভুজের এই কোণটা R1, এই ছোট কোণটা কত? R2। তাহলে R1 প্লাস R2 প্লাস এই যে কোণটা LMN, এর সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে LMN বা ছেড়ে দে, R1 প্লাস R2কে রিপ্লেস করবো। R1 প্লাস R2 কত হবে? 180 মাইনাস LMN, এটা হয়ে গেল। তাহলে এখন অজানা কোনটা? এটা অজানা। তাহলে এবার বড় যে চতুর্ভুজটা ALMQ, সেখান থেকে ALM ধরা খুব কঠিন, এটা 90 ডিগ্রি, কারণ এটা কি অভিলম্ব। তাহলে প্রথম কোণটা 90 প্লাস LMN থাকলো। নেক্সট MQA, এটাও 90, তাহলে প্লাস হয়ে গেল 90 প্লাস QAL, মানে এটা কোণ, এই কোণটাকে এ দিয়ে প্রকাশ করা হয়। এ কি? একে বলা হয় প্রিজমের প্রতিসারক কোণ। প্রতিসারক কোণের কাজ কি? প্রতিসারক কোণের কাজ হলো যে কোণটা প্রিজমের দুটি প্রতিসারক তলকে পৃথক করে রাখে, সেই কোণটা করলে প্রতিসারক কোণ। মানে এ কোণটার মান যত বড়, প্রিজমটা তত ওয়াইড বা তত বিস্তৃত। ঠিক আছে, তার মানে এই চারটা কোণের যোগফল কত? 360 ডিগ্রি। তাহলে এবার 90কে 90কে ওদিকে পাঠিয়ে দে। তাহলে এ ইকুয়াল টু পড়ে থাকবে কত? 180 মাইনাস LMN বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে তুলনা করে আমরা পেয়ে যাচ্ছি একটা ফর্মুলা। সেটা কি? সেই ফর্মুলাটা পাচ্ছি যে R1 প্লাস R2 ইকুয়াল টু এ। খুব কাজের ফর্মুলা। আর এই মানটা যদি বসিয়ে দিই সেখানটায়, তা ডেল্টার মান কত হচ্ছে? ডেল্টার মান হচ্ছে I1 প্লাস I2 মাইনাস এ। এটা হলো চ্যুতির ফর্মুলা। এবার চ্যুতির একটা লেখচিত্র হয়। লেখচিত্রটা কেমন? চ্যুতির লেখচিত্রটা, এদিকে I1কে রাখা হয়, এদিকে চ্যুতিকে রাখা হয়। চ্যুতির লেখচিত্রটা এইভাবে ভ্যারি করে, অর্থাৎ একটা সর্বনিম্ন মানে চ্যুতিটা পৌঁছে চ্যুতির মানটা তারপরে বাড়তে থাকে। তাহলে এই যে সর্বনিম্ন মানটা পাওয়া গেল, তাকে বলা হয় প্রিজমের ন্যূনতম চ্যুতি। তাহলে ন্যূনতম চ্যুতি অবস্থায় এটা আমরা কি বলবো? ডেল্টা এম, ন্যূনতম চ্যুতি। ন্যূনতম চ্যুতি অবস্থায়
ম্যাথমেটিক্সের মাধ্যমে প্রমাণ করা আছে বইয়ে, কিন্তু প্রমাণটা কোনোদিন লাগবে না, কারণ বই ওটা দেয় না। গ্রাফিক্যাল মাধ্যমেই ন্যূনতম চ্যুতির কন্ডিশন বের করতে বলে। তো এই কোণটাতে কী হচ্ছে, চ্যুতির ন্যূনতম, সেখানটায় I1 = I2 হয় ফার্স্ট প্রপার্টি। দ্বিতীয় প্রপার্টি কি, R1 = R2 হয় সেকেন্ড প্রপার্টি। সেক্ষেত্রে আর এর মানটা, এটাকে যদি আমি আর বলি তাহলে আর এর মানটা A/2 হয়ে যাবে। আর এক্ষেত্রে এটাকে আমি যদি আই বলি তাহলে আই এর মানটা এখানে বসালে কত হবে, 2i = a + Δm, তাহলে আই এর মান হবে a + Δm/2, a প্লাস মিনিমাম ডেল্টা বাই 2। তাহলে এই মানের দ্বারা স্নেলের সূত্র পাল্টে গিয়ে হবে মিউ = sin a + Δm/2 বাই নিচে হবে sin of a/2 হয়ে গেল। আচ্ছা, তো এটা হলো ন্যূনতম চ্যুতির কন্ডিশনে মিউ সম্পর্ক। আচ্ছা, এখানে আর কি লাগে, আচ্ছা এখানে আরেকটা জিনিস যেটা লাগে, এটা প্রমাণ মাধ্যমিকে এসেছিলো, কিন্তু মাধ্যমিক ওটা সিলেবাসটা, মানে ওই প্রমাণটা আউট অফ সিলেবাস ছিল, তাই ওটা বাদ দিয়ে দিয়েছিল। প্রমাণটা কেমন ছিল, এটা না সবচেয়ে ইউনিফর্ম একটা পিকচার, মানে সমানভাবে থাকবে বোথ সাইড, মানে যতটা তুই প্রতিসম আঁকতে পারবি ছবিটা তত ঠিকঠাক হবে। তার মানে কি হবে, এদিক থেকে যে কোণটা তৈরি হলো এদিকে সেই একই কোণে আলো বেরোবে, আর মাঝখানটা সমান্তরাল হয়ে যাবে। তাহলে 3 নম্বর প্রপার্টি কি, 3 নম্বর প্রপার্টি হলো প্রিজমের মধ্যে দিয়ে যাওয়া রশ্মিটা ভূমির সমান্তরাল হয়। সেটা কিন্তু প্রথম ছবিতে কখনোই দেখাবি না, প্রমাণ করছি যে ছবিতে দেখাবি না, এটা শুধুমাত্র ন্যূনতম চ্যুতির অবস্থাতেই তৈরি হয়। ঠিক আছে, তাহলে কি হবে, এটাকে পিছন দিকে বাড়িয়ে দে, তাহলে এই অবস্থায় চ্যুতির মানটা সর্বনিম্ন। তা ন্যূনতম চ্যুতির অবস্থায় এই কটা ফর্মুলা অ্যাপ্লিকেবল, আর এই একটা প্রপার্টি অ্যাপ্লিকেবল, যেখানটায় প্রিজমের মধ্যে দিয়ে যাওয়া আলোটা ভূমির সাথে সমান্তরাল হচ্ছে। হয়ে গেল। আচ্ছা, ন্যূনতম চ্যুতির পরে চলে আসে পাতলা প্রিজম বা থিন প্রিজম। থিন প্রিজম কাকে বলে, এমন একটা প্রিজম যে প্রিজমের কোণের মানটা <10 ডিগ্রি, তখন তাকে বলা হচ্ছে থিন প্রিজম। তাহলে থিন প্রিজমে প্রথম যখন, আচ্ছা আমি পাতলা একটা প্রিজম দেখাই, এটা একটা প্রথম থিন প্রিজম। তাহলে আলো ঢুকছে, আলো বেরোচ্ছে, আবার সেখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো এখানটায় I1 R1, I2 R2 সব খুব ছোট হয়। তাহলে যদি sin I1 = মিউ ইন্টু sin R1 লিখি, সেটা পাল্টে আমরা লিখতে পারবো I1 = মিউ ইন্টু R1, আর sin I2 = মিউ ইন্টু sin R2, সেটা পাল্টে আমরা লিখতে পারবো I2 = মিউ ইন্টু R2। তাহলে থিন প্রিজমের ক্ষেত্রে I1 আর I2 মানটা এভাবে আমরা বের করব, বের করে সেটা এখানটা বসিয়ে দেব। বসালে কত হবে, দেখ চ্যুতির মানটা তো যে কোনো প্রিজমের ক্ষেত্রে প্রযোজ্য, এটা তো শুধু বড় প্রিজম বা থিন প্রিজমের জন্য না, যে কোনো প্রিজমের জন্য। তাহলে চ্যুতি কত হলো, চ্যুতির মানটা হলো I1 + I2 মাইনাস R1 + R2, মান বসা, ডেল্টা কত হবে, মিউ ইন্টু R1 মিউ ইন্টু R2, মিউ কমন, R1 + R2 মাইনাস R1 + R2। তাহলে ডেল্টা কত হলো, মিউ এ মাইনাস এ। কেন এ, R1 + R2 মানে কত, এ, পেয়ে গেছি। তার ডেল্টার মান কত হচ্ছে, ডেল্টার মান হচ্ছে মিউ -1 × এ। এই ফর্মুলাটাই বাকি ছিল, যেটা বিচ্ছুরণ চ্যাপ্টারে ডাইরেক্ট ইউজ হবে, সেই জন্য বিচ্ছুরণটা আমি তখন দেখাইনি, এবার দেখাচ্ছি। আর যদি আমরা এই ফর্মুলা দিয়ে আসি, এখানটা তো সাইনের মানগুলো খুব ছোট, তাহলে সেক্ষেত্রে কী লেখা যায়, সেক্ষেত্রে লেখা যায়, মানে এটা আরেকটা প্রশ্নের উত্তর এখান থেকে চলে আসে। কোন প্রশ্নের উত্তর, দেখাও যে পাতলা প্রিজমে যে কোনো চ্যুতি ন্যূনতম চ্যুতি। কি করে, তুই আগে মেন চ্যুতিটা বের করে দেখালি, এবার ন্যূনতম চ্যুতির যে অবস্থা, সেই অবস্থা থেকে আবার চ্যুতির মানটা ক্যালকুলেট করে দেখা। কি করে, তাহলে যে ন্যূনতম চ্যুতির অবস্থায় ফর্মুলাটা কী ছিল, সেই ফর্মুলাটাকে লেখ একবার। ফর্মুলা কী ছিল, ওইটা
মিউ ইকুয়াল টু সাইন এ প্লাস ডেল্টা এম বাই টু সাইন এ বাই টু। তাহলে যদি সব কোণ ছোট হয় তাহলে এই কোণগুলোও ছোট, তাহলে এই কোণগুলো ছোট হলে, কারণ এ তো আমি 10 ডিগ্রি বা তার কম বলেছি, তাহলে এ বাই টু কি আরও ছোট, তাহলে সাইন থিটা থিটায় পরিণত হবে। তাহলে ওপরটা কত হবে, এ প্লাস ডেল্টা এম বাই টু কেটে গেল, নিচে এ বাই টু কেটে গেল, হয়ে গেল। তাহলে মিউ ইকুয়াল টু কী লেখা যায়, মিউ ইকুয়াল টু লেখা যায় 1 প্লাস ডেল্টা এম বাই এ। তা ডেল্টা এম বাই এ সেটা কত হচ্ছে, মিউ মাইনাস 1। তা ডেল্টা এম কত, মিউ মাইনাস 1 ইন্টু এ, যেটা নিজের চ্যুতির সাথে সমান। তাহলে পাতলা প্রিজমে যে কোনো চ্যুতি ন্যূনতম চ্যুতি হিসেবে কাজ করে। হয়ে গেল, বুঝে গেলি? আচ্ছা, গ্লাস স্ল্যাবের মধ্যে দিয়ে সাদা আলো গেলে তার কোনো বিচ্ছুরণ হয় না কেন? একটা গ্লাস স্ল্যাবকে কল্পনা করা যেতে পারে এমন দুটি প্রিজমের কম্বিনেশন যাদের সব সমান, কিন্তু তারা ঠিক উল্টোভাবে একে অপরের সাথে যুক্ত হয়ে আছে। তাহলে এই প্রিজমের যে প্রতিসারক কোণ, এই প্রিজমের একই প্রতিসারক কোণ, এর যে ঘনত্ব এর একই ঘনত্ব। তাহলে কোনো সাদা আলো এখানে ঢুকলে যতটা ভাঙবে পরের প্রিজমটা তাকে ততটাই জুড়বে, ফলে সরাসরি সাদা ঢুকে সাদা বেরিয়ে আসবে। সেই জন্য কাঁচের জানলা দিয়ে যে আলো ঢোকে সেটা রঙিন হয় না, সাদাই হয়। সেই জন্য বিচ্ছুরণের সংজ্ঞা যখন দেখাচ্ছিলাম আমি তো একটা সারফেস দিয়ে রেখেছিলাম, বিষয়টা সারফেস দিয়ে না, বিষয়টা প্রিজম দিয়ে হবে। কেন? দেখবি সংজ্ঞায় লেখা আছে, আলো যখন প্রিজমের মতো কোনো পদার্থের মধ্যে দিয়ে ঢোকে, যে পদার্থটা প্রতিসারক একটি মাধ্যম দিয়ে তৈরি, তখন সাদা আলো তার 7টি বর্ণে বিভাজিত হয়ে যায়। এই ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলে। তাহলে আলোর বিচ্ছুরণ ঘটনাটার জন্য প্রিজম থাকা মাস্ট। মনে থাকবে কথাটা? প্রিজম না থাকলে আলোর বিচ্ছুরণ ঘটনাটা ঘটবে না, কারণ দুটো উল্টা প্রিজম গ্লাস স্ল্যাব হয়ে তাকে কি করবে, তাকে জুড়ে দেবে, জুড়ে ক্যান্সেল আউট করে দেবে, একটা বিচ্ছুরণ একটা দ্বারা ক্যান্সেল আউট হয়ে যাবে। ঠিক আছে? তাহলে যেহেতু প্রিজম থাকা মাস্ট, তাহলে বিচ্ছুরণের আসল ছবিটা যেটা হবে সেই ছবিটা হবে এটা। এই আলো ঢুকলো, ন্যূনতম দেখানোর দরকার নাই, এই কোণটাকে একটু বড় দেখিয়ে দে। এই আলোটা বেরোচ্ছে, কোন দিকে বেরোবে, এই পথে বেরোবে। কোথা থেকে সৃষ্টি হয়েছে, ধর এখান থেকে সৃষ্টি হয়েছে। আর এটা যদি একটা আলো হয়, এটা আর একটা আলো, সেটা এখান থেকে তৈরি হবে। তো এই জায়গাটা একটু জুম করলে দেখা যায় যে এই যে দুটা রে, আচ্ছা ছবিটা আমি ভুল আঁকছি, এটা অন্য পথে হবে না, এটা একটা, ধর এটা একটা, এটাও গিয়ে ওখান থেকেই চলে আসছে। তাহলে এটা হলো তো রেডের গতিপথ, এটা হলো ভায়োলেটের গতিপথ। তাহলে এই যে কোণটা, এই কোণটা অ্যাকচুয়ালি সেই থিটা, বিচ্ছুরণ কোণ। বুঝতে পেরেছিস? মানে মধ্যে কথা, লালের চ্যুতির পথ আর বেগুনের চ্যুতির পথ, দুটো চ্যুতির পথের যে বিয়োগফল, সেই চ্যুতির পথের বিয়োগফলটাই থিটার মানটা, যেটা তখন আমি দেখিয়েছিলাম। তাহলে কার চ্যুতি বেশি, ডেল্টা ভি। কার চ্যুতি কম, ডেল্টা আর। তাহলে এই মানটা বসিয়ে দে, তাহলে কত হবে, মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ। এটা হলো কৌণিক বিচ্ছুরণের ফাইনাল ফর্মুলা। আর ওমেগার মান কত, ওমেগার মান হলো কি বলেছিলাম, ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর বাই ডেল্টা। তার মানে কি, মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ মাইনাস 1। এই মিউটা কী করে বের করব, যদি দেওয়া থাকলো দেওয়া থাকলো, না দেওয়া থাকলে মিউ ভি প্লাস মিউ আর বাই 2 করতে হবে, মানে গড় প্রতিসরাঙ্ক দিয়ে এটা বেরিয়ে আসবে। তাহলে ওমেগার মানটা কি, ওমেগার মানটা মাধ্যমের কি বলবো, বিচ্ছুরণ বিচ্ছুরণ ক্ষমতা, মাধ্যমের বিচ্ছুরণ ক্ষমতা বোঝায়। আর প্রথমটা কি, এটা হলো
কৌণিক বিচ্ছুরণের মানটাকে বোঝায়। গেল এটা। আচ্ছা, নেক্সট টপিক কি? প্রিজমের মধ্যে দিয়ে আলো না বেরিয়ে আসার শর্ত। প্রিজমের মধ্যে দিয়ে আলো যখন ঢুকলো কিন্তু বেরিয়ে আসছে না, তাহলে কী করে সেটা হতে পারে, সেটাতে আসি। ওটার দুটা ক্যালকুলেশন আছে, আর ওটাই তোদের প্রতিসরণের লাস্ট বড় ক্যালকুলেশন, কারণ তারপরে যে টপিকগুলো সেগুলো সব ছোট ছোট টপিক। সেটা কি দেখ, কাজে লাগবে কোনটা? কাজে লাগবে এই ফর্মুলাটা, যেটা আপাতভাবে দেখে মনে হয় কোনো কাজের না, কিন্তু এটাই মেন কাজে লাগবে। একটা হলো প্রিজমের কোণের সীমাস্থ মান নির্ণয়, একটা হলো আপতিত রশ্মির সীমাস্থ মান নির্ণয়। ধর এটা একটা প্রিজম, এই প্রিজমে আলো ঢুকছে, তা আলোটা এই পথে গেল, যদি এই কোণটা তো আই হলো, এই কোণটা তো R1 হলো, বাই চান্স এটা সংকট কোণ হয়ে গেল, তাহলে আলোটা কি হবে? প্রিজমের গা ঘেঁষে বেরিয়ে আসবে। তার মানে R1 প্লাস R2 ইকুয়াল টু এ, এই ফর্মুলায় R2-র মানটাকে হতে হবে থিটা সি, মানে সংকট কোণ, তখনই এই ঘটনাটা ঘটতে পারে। কিভাবে হবে? এখানটায় যদি আপতনের কোণের মান কমাতে থাকি, তাহলে R1-এর মানটা কমতে থাকবে, তাহলে R1-এর মান কমতে থাকলে R2-র মানটা বাড়তে বাড়তে থিটা সি হয়ে যাবে, এটা একটা হতে পারে। অথবা প্রিজমের কোণের মান বাড়াতে থাকলে আপতন কোণটাকে একই রাখবো, তাহলে প্রিজমের কোণের মান বাড়াতে থাকলে আপতন কোণের মান একই থাকার জন্য এটা বাড়তে বাড়তে থিটা সি হয়ে যাবে। অর্থাৎ দুভাবে এটা হতে পারে, একটা হলো কি প্রিজমের কোণের মান বাড়িয়ে, আর একটা কি আপতনের মান কমিয়ে। এই দুইভাবে আমরা এই ঘটনাটাকে ঘটাতে পারি, ঠিক আছে? সেই জন্য ক্যালকুলেশন কি আছে, একটা হলো প্রিজমের কোণের সর্বোচ্চ মান, আর একটি কি আছে আপতন কোণের সীমাস্থ মান, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম কি করব, আমরা জানি A ইকুয়াল টু R1 প্লাস R2, বা A ইকুয়াল টু R1 ইকুয়াল টু কী লেখা যায় দেখ, সাইন I1 বাই সাইন R1 ইকুয়াল টু মিউ। তাহলে সাইন R1 ইকুয়াল টু সাইন I1 বাই মিউ। তাহলে R1 ইকুয়াল টু কত? সাইন ইনভার্স সাইন I1 বাই মিউ প্লাস R2। R2 এর মানটা কত হতে হবে? R2 এর মানটা সংকট কোণ হতে হবে, থিটা সি হতে হবে। তাহলে পরের লাইন A ইকুয়াল টু কত হলো? সাইন ইনভার্স সাইন I1 বাই মিউ প্লাস এটা হবে সাইন ইনভার্স 1 বাই মিউ। হয়ে গেল। এবার I1 এর মান 0 ডিগ্রি যদি হয়, তখন A এর মান, এটা তো বাদ হয়ে গেল, শুধু সাইন ইনভার্স 1 বাই মিউ পড়ে থাকে, যার মানটা কি থিটা সি। তার মানে যদি আমরা এর মানটা থিটা সির সাথে সমান করি, কথাটার মানে কি, সংকট কোণের মান কাঁচের ক্ষেত্রে আমরা কত বলেছিলাম? সংকট কোণের মান কাঁচের ক্ষেত্রে আমরা 45 ডিগ্রি না 42 ডিগ্রি বলেছিলাম। তাহলে 42 ডিগ্রির একটা প্রিজম শুধুমাত্র 0 ডিগ্রি কোণের আলোকে আটকাতে পারে, বাকি 1 ডিগ্রি থেকে 90 ডিগ্রি অবধি যে কোনো আলো প্রিজম দিয়ে পাস করবে, ঠিক আছে? কিন্তু যদি আমরা I1 এর মানটাকে বাড়িয়ে বাড়িয়ে 90 করি, তাহলে A এর মানটা হবে কত? সাইন ইনভার্স সাইন 90 মানে 1, তাহলে 1 বাই মিউ প্লাস এটা তো থাকলোই সাইন ইনভার্স 1 বাই মিউ, তাহলে হয়ে গেল কত? A এর মানটা 2 থিটা সি, মানে 2 ইন্টু সংকট কোণ। অর্থাৎ কি দাঁড়াচ্ছে, যদি আমরা প্রিজমের কোণের মানটা বাড়াতে বাড়াতে
এটা কত হবে 42 এর ডবল মানে 84 ডিগ্রি করি, তাহলে সেটা কি 90 ডিগ্রিতে পড়া আলোকেও আটকে দেয়, তাহলে 0 থেকে 90 সব আলো আটকে গেল, তাহলে গ্রেটার দ্যান 84 ডিগ্রি যদি কোনো প্রিজম হয় তখনই সেই প্রিজমটা সব আলোকে আটকে দিতে পারবে, তার আগে পারবে না। তার মানে আমাদের এখানে করতে হচ্ছে কি, প্রিজমের যে প্রতিসারক কোণ, এইটা প্রিজম যেমন লেস দেন কি এর মানটা কত অ্যাপ্রক্সিমেটলি 42 ডিগ্রি, তো এটা 42 ডিগ্রির অনেক ছোট প্রিজম, এটা কোনো আলোয় আটকাতে পারবে না। একটু বড় করলাম, হ্যাঁ এই কোণটা হলো 42 ডিগ্রি প্রিজম, তাহলে 42 ডিগ্রি প্রিজম অনলি 0 ডিগ্রিতে আপতন কোণ সেই আলোকে আটকাতে পারবে, আর কাউকে আটকাতে পারবে না। আর যদি প্রিজমের কোণটা বাড়িয়ে 84 করে দেওয়া হয়, এটা ধর 84 ডিগ্রির একটা প্রিজম, তাহলে এটা কি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি সমস্ত আলোয় আটকে দিতে পারবে। তাহলে আমি যদি প্রিজমকে গ্রেটার দ্যান 84 করি, না 90 ডিগ্রি একটা প্রিজম বানালাম, তাহলে ওটাই হয়ে যাবে কি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলক প্রিজম। তাহলে এটারই অ্যাপ্লিকেশন হলো আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলক প্রিজম। কীরকম বিষয়টা, তাহলে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলক প্রিজমের ক্ষেত্রে একটা কোণের মান অবশ্যই হতে হবে 90 ডিগ্রি। তাহলে প্রিজমটা যদি ধর এটা হয়, তাহলে একটা কোণ কত, এটা 90, এটা 45, এটা 45, আলো এভাবে ঢুকলো, এখানে কত, এখানে 45-এ পড়লো, তা আলো সরাসরি এদিক দিয়ে বেরিয়ে গেল, তাহলে আভ্যন্তরীণভাবে পূর্ণ প্রতিফলন হলো, এইভাবে গেল, সেটা এইভাবে চলে আসলো, তাহলে এটা এরকম করে একটা ইমেজ তৈরি করলো। এরই একটা সেট তলায় জুড়ে দে, যে আলোকে এদিকে বাটা প্রিজম পেরিস্কোপে পরিণত হবে, দেখাচ্ছি না। আচ্ছা, আর যদি এইভাবে রাখা হয়, 90 ডিগ্রিটাকে এই জায়গাটা রাখা হচ্ছে, এই জায়গাটা 90 ডিগ্রিতে আছে, তাহলে কি দেখতে পাবো, আলো এখান দিয়ে আসলো, কত অ্যাঙ্গেলে পড়বে, এটা তো 0 ডিগ্রি পড়েছে, কিছুই হয়নি, এটা 45-এ পড়েছে, 45 মানে 42-এর বেশি, 42-এর বেশি মানে কি এখানটায় প্রিজম দিয়ে আলো বাইরে বেরোবে না, আলোটা এখানটায় এসে পড়বে, আবার 45-এ এসে পড়লো, তার মানে বেরোনো আলোটা এদিকে চলে যাবে, তাহলে আলো যে পথে এসছিল তার প্যারালাল একটি পথে উৎসের দিকে ব্যাক করে যাচ্ছে, এইভাবে রিফ্লেক্ট করে আলো ব্যাক করিয়ে দিচ্ছে। এই জিনিসটা আমাদের পথ চলার সাথী, রাস্তাঘাটে যেগুলো রিফ্লেক্টার ইউজ করা হয়, মানে ওখানে কোনো লাইট জ্বলে না, কিন্তু রোড সাইডে দেখা যায় লাইটের মানে তোর হলুদ হলুদ কিছু আলো জ্বলছে রাতেরবেলা, যেটা গাড়ির লাইট পরে চকচক করে, অ্যাকচুয়ালি চকচক করা কিছু না, ও তো প্রতিফলিত আলো। ওখানে এরকম প্রিজম ইউজ করা হয়, যে প্রিজমটা হেডলাইটটাকে প্রতিফলিত করে দেয়। প্রত্যেকটা গাড়ির পিছনে গাড়ি আছে কিনা বোঝার জন্য এরকম রিফ্লেক্টর ইউজ করা হয়, বিশেষ করে মোটর সাইকেলের পিছনে থাকে, বা আগেকার দিনে যে সাইকেলের লাইট থাকতো, সেই সাইকেলের লাইটের পিছনে সাইকেল লাইটটা অ্যাকচুয়ালি এরকম একটা রিফ্লেক্টর হয়ে গেল। তাহলে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলক প্রিজমের দুটো ব্যবহার দেখালাম, একটা এই দিক দিয়ে আর একটা এই দিক দিয়ে, এটা দিয়ে প্রিজম ব্যবহার করা হয়, মানে পেরিস্কোপ ইউজ করা হয়, আর এটাতে কী ব্যবহার করা হচ্ছে, রাস্তাঘাটের রিফ্লেক্টরগুলো ইউজ করা হচ্ছে, ঠিক আছে, লাল লাল রিফ্লেক্টর থাকে। আচ্ছা, সেকেন্ড ক্যালকুলেশন কি, সেকেন্ড ক্যালকুলেশনটা হলো ওই আপতন কোণের সীমাস্থ মান নির্ণয়। তাহলে আপতন কোণের সীমাস্থ মান নির্ণয় করবো কি করে, এখানটাতেও R1 প্লাস R2 তার মানটা এ, সেখান থেকে R1 প্লাস থিটা সি তার মানটা এ হবে, তাহলে R1 ইকুয়াল টু কত হবে, এ মাইনাস থিটা সি হবে, তার মানে সাইন R1 ইকুয়াল টু কত হবে, সাইন এ মাইনাস থিটা সি, তাহলে সাইন R1 ইকুয়াল টু কত হবে, সাইন এ ইন্টু কস থিটা সি মাইনাস কস এ ইন্টু সাইন থিটা সি। আমার আপতন কোণের সীমাস্থ মান লাগবে না, তাহলে R1 লিখে তো লাভ নাই, আমাকে I1 আনতে হবে, তাহলে R1কে রিপ্লেস করে দে, কীভাবে রিপ্লেস করবি, সাইন I1 বাই সাইন R1 ইকুয়াল টু মিউ, তাহলে
সাইন আর ওয়ানের মান কত হবে? সাইন i1 বাই মিউ ইকুয়াল টু কত? সাইন এ থেকে গেল যেমন আছে, সাইন এটা থেকে গেল যেমন আছে, কস থিটা সি আগে 2-3 বার বের করলাম, রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1 বাই মিউ মাইনাস কস এ ইন্টু সাইন থিটা সি মানে 1 বাই মিউ, সবগুলো তলার মিউ বাদ হয়ে গেল। তাহলে কি পড়ে থাকলো? তাহলে পড়ে থাকলো সাইন i1 ইকুয়াল টু সাইন এ রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1 মাইনাস কস এ। তাহলে আপতন কোণের সর্বোচ্চ মান সাইন ইনভার্স সাইন এ রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1 মাইনাস কস এ। তো যখন আপতন কোণের সর্বোচ্চ মান বের করছি, প্রিজমের কোণটাকে পাল্টাবো না, প্রিজমের কোণটা এটা একটা ধ্রুবক রাশি। আর যখন এটা বের করছি তখন আপতন কোণকে পাল্টাবো না, আপতন কোণটা একটা ধ্রুবক রাশি হিসেবে ভাববো। মানে এই ক্ষেত্রে অ্যাঙ্গেলটা মানে তোর এটা বড় করে করে R2টাকে থিটা সি বানানো হচ্ছে, এ বড় হচ্ছে তার এটাও বাড়ছে তো থিটা সি হচ্ছে, এটা ক্ষেত্রে এক্ষেত্রে প্রযোজ্য। আর ওর ক্ষেত্রে কি করলাম, R2টা চেঞ্জ হচ্ছে, R2টা থিটা সি পৌঁছাবে কি করে, এটাকে কমিয়ে কমিয়ে R1কে কমিয়ে কমিয়ে R1 কমবে মানে R2 বাড়বে, R1 কমবে মানে R2 বাড়বে। কখন? যখন এটা ধ্রুবক থাকবে, ঠিক আছে, সবসময় হবে না। তাহলে এটা হলো আমাদের আভ্যন্তরীণ মানে কি বলে প্রিজমের মধ্যে দিয়ে আলো বেরিয়ে না আসার শর্ত হয়ে গেল। আচ্ছা, আলোর বিচ্ছুরণ চ্যাপ্টারের শুরু তো আমি করেই দিয়েছি, একসঙ্গে প্রতিসরণ করা থেকে বিচ্ছুরণ করে দিয়েছি। কৌণিক বিচ্ছুরণ আর বিচ্ছুরণ ক্ষমতা ব্যাপারটাও হয়ে গেছে। এদের মধ্যে সম্পর্ক কি, সম্পর্কটা দেখিয়ে দিই। কোথায় দেখাবো? এখানে দেখাই। থিটার মানটা কি পেয়েছি? থিটার মানটা মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ, আর ওমেগার মানটা কত পেলাম? মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ মাইনাস 1। তাহলে ওমেগা ইকুয়াল টু, আচ্ছা ওমেগা না, থিটা দিয়ে বসা, থিটা ইকুয়াল টু কত? মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ ছিল না, এটা পরের লাইন লিখছি। হ্যাঁ, এখানে একটা মিউ মাইনাস 1 দিয়ে গুণ করলাম, তাহলে এখানে ভাগ করলাম, তাহলে এখানে কত হবে? মিউ মাইনাস 1 ইন্টু এ হয়ে যাবে। তাহলে থিটার মান কত হচ্ছে? ওমেগা ইন্টু ডেল্টা, মানে চ্যুতি, গড় চ্যুতির পরিমাণ। এটা হলো বিচ্ছুরণ ক্ষমতা আর কৌণিক বিচ্ছুরণের মধ্যে সম্পর্কটা প্রমাণ করতে দেয়। হয়ে গেল। আচ্ছা, এখানে দুটো জিনিস পড়ানো হয়, একটা হলো বিচ্ছুরণহীন বিচ্যুতি, একটা হলো চ্যুতিবিহীন বিচ্ছুরণ। তো আমি ডিটেলস ক্যালকুলেশন ঢুকবো না, জাস্ট কি করে করতে হয় বলে দিচ্ছি, এগুলো ক্যালকুলেশন নিজেরা করে নিতে পারবি, কনসেপ্টের জায়গাটা শুধু বলে দিচ্ছি, বাকিটা নিজে করবি। এটা একটা কোণ A1, এটা একটা প্রিজম যার কোণ A2, এটা হলো মিউ1, এটা হলো মিউ2। প্রথম বলছি কি, চ্যুতিবিহীন বিচ্ছুরণ। চ্যুতিবিহীন মানে কি? ডেল্টা 1 ইকুয়াল টু ডেল্টা 2, এটা হলো চ্যুতিবিহীন। তা চ্যুতিবিহীন হওয়ার শর্ত কি হবে? মিউ মাইনাস 1 ইন্টু এ ইকুয়াল টু মিউ1 মাইনাস 1 ইন্টু A1 ইকুয়াল টু মিউ2 মাইনাস 1 ইন্টু A2 দিয়ে ক্যালকুলেশন করে কিছু একটা বের করতে হবে। তাহলে এখানে বিচ্ছুরণ যেহেতু হচ্ছে, তাহলে মোট কৌণিক বিচ্ছুরণ দুটা বিচ্ছুরণের বিয়োগফল। তাহলে থিটার মানটা কত হবে? মিউ ভি1 মাইনাস মিউ আর1 ইন্টু A1 মাইনাস মিউ ভি2 মাইনাস মিউ আর2 ইন্টু A2। তাহলে এখান থেকে যে শর্তটা বেরোচ্ছে সেই শর্তটা এখানে বসিয়ে দিলে থিটার মানটা বেরিয়ে যাবে। এটা কি? চ্যুতিবিহীন বিচ্ছুরণ। আর যদি বলে বিচ্ছুরণহীন বিচ্যুতি, তার ক্ষেত্রে কি হবে? সেমভাবে একইভাবে ধর এটা এ, এটা এ ড্যাশ, এটা মিউ, এটা মিউ ড্যাশ। কি বললাম? বিচ্ছুরণহীন বিচ্যুতি। বিচ্ছুরণহীন মানে কি? θ1 মাইন ইকুয়াল টু θ2। তার মানে মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ ইকুয়াল টু মিউ ভি ড্যাশ মিউ আর ড্যাশ ইন্টু এ ড্যাশ দিয়ে একটা এখান থেকে সম্পর্ক বেরোবে। আর মোট চ্যুতির মানটা কত?
মোট চ্যুতির মানটা দুটো চ্যুতির বিয়োগফল। তাহলে সেখান থেকে ডেল্টার মানটা কত হবে, মিউ মাইনাস ওয়ান ইন্টু এ আর মিউ ড্যাশ মাইনাস ওয়ান ইন্টু এ ড্যাশ। তাহলে ওখান থেকে শর্ত বের করে এখানটা বসিয়ে দিলে মোট চ্যুতি বেরিয়ে যাবে, ওখান থেকে শর্ত বের করে এখানে বের করলে মোট বিচ্ছুরণ বেরিয়ে যাবে। আর চ্যুতিবিহীন বিচ্ছুরণবিহীন সেটা কখন হবে, তো তার ক্ষেত্রে সিম্পল গ্লাস শেপের কথা ভাবতে হবে। তো এর ক্ষেত্রে কি হবে, জাস্ট দেখালাম আমি একটু আগে, যেহেতু এ বোথ কেসে ইকুয়াল, এখানে কি এ আলাদা ছিল, মিউ আলাদা ছিল, এখানে মিউও বোথ কেসে ইকুয়াল, এও বোথ কেসে ইকুয়াল, তাহলে চ্যুতিও হবে না বিচ্ছুরণও হবে না, দুটো শর্তে একসঙ্গে পালিত হবে। ঠিক আছে, তো এই হলো আমাদের আলোর বিচ্ছুরণ চ্যাপ্টারের ক্যালকুলেশন। ক্যালকুলেশন বাদ দিয়ে চ্যাপ্টারে আর কি আছে, রামধনুর উৎপত্তি, ওখানে আলেকজান্ডার অন্ধকার পটি ব্যাপারটা কোশ্চেনে জিজ্ঞেস করে, আলেকজান্ডার অন্ধকার পটি জিনিসটা কি। আচ্ছা, প্রথম ক্রম দ্বিতীয় ক্রমের রামধনু একটা প্রতিফলনের জন্য আছে, একটা প্রতিসরণের জন্য আছে। নেক্সট কি, নেক্সট হলো বর্ণালী। বর্ণালীর মধ্যে কি কি আছে, বর্ণালীর মধ্যে আছে নিঃসরণ বর্ণালী আর শোষণ বর্ণালী। নিঃসরণ বর্ণালীতে পটি বর্ণালী, পটি বর্ণালী কী করে না, নিরবিচ্ছিন্ন বর্ণালী কীভাবে আসে, কোনো একটা বস্তুকে যখন গরম করতে থাকা হয় সেটা প্রথমে ইনফ্রারেড রেডিয়েশন গমন মানে এমিট করে, ইনফ্রারেড থেকে সেটা ধীরে ধীরে কি হয় লাল রেডিয়েশন দেয়, লাল থেকে তার ওয়েভলেন্থ আরও বাড়তে থাকে, ইনফ্রারেড থেকে ভিজিবলের দিকে ঢোকে, প্রথমে লাল দেয়, তাহলে লাল সহ ইনফ্রারেড, আর একটু বেশি তরঙ্গ দৈর্ঘ্য দিল তাহলে একটু হলদেটে সাদা হয়ে যাচ্ছে, এবং পরে যখন বেগুনি থেকে ইনফ্রারেড অবধি সব দেয় তখন সেটা ভাস্বর অবস্থায় জ্বলতে থাকে। অর্থাৎ এভাবে কি হচ্ছে, আমরা যে বর্ণালীটা পাবো সেটা একটা নিরবিচ্ছিন্ন বর্ণালী হিসেবে পাওয়া যাবে। হয়ে গেল। এটা শোষণের ক্ষেত্রে হতে পারে না, কারণ শোষণ কি হয়, কোনো একটা জায়গা থেকে যখন নির্গত আলো আসার পথে কিছু অ্যাটমকে উত্তেজিত করে আসে বা কিছু পরমাণুকে উত্তেজিত করে আসে, তাহলে পরমাণুর ইলেকট্রন উত্তেজিত হওয়ার জন্য যে এনার্জিটা গ্রহণ করে ফুল বর্ণালী থেকে সেই তরঙ্গ দৈর্ঘ্যটা মিসিং হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে কী হবে, নিরবিচ্ছিন্ন বর্ণালীর মধ্যে একটা রেখা পাওয়া যাবে, যে বর্ণালীর যে তরঙ্গ দৈর্ঘ্যটা মিসিং হলো ওই তরঙ্গ দৈর্ঘ্যের জায়গাটায় কালো একটা দাগ পাওয়া যাবে, মানে ওই তরঙ্গ দৈর্ঘ্যটা থাকবে না, মানে ওই কম্পাঙ্কটা থাকবে না। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, সেক্ষেত্রে আমরা বলতে পারি ওটাকে একটা শোষণ রেখা বর্ণালী। এবার যাকে উত্তেজিত করে আসলো সে যখন তার নিজের এনার্জি ছাড়বে তখন কি এক্স্যাক্ট ওই তরঙ্গ দৈর্ঘ্যটাই বিকিরণ করবে, তখন এটা হবে কি বিকিরণের রেখা বর্ণালী। অর্থাৎ এটা আমরা বলতে পারি যে 92টা এলিমেন্ট প্রত্যেকের রেখা বর্ণালী তো আলাদা আলাদা হবে, কারণ প্রত্যেকের উত্তেজনা উত্তেজিত হওয়ার ক্ষমতা বা শক্তি প্রত্যেকের তো আলাদা আলাদা, প্রত্যেকের তো কক্ষস্তরের দূরত্ব আলাদা আলাদা, তার প্রত্যেকে আলাদা আলাদা এনার্জি গ্রহণ করে উত্তেজিত হতে পারে, তাই প্রত্যেক ক্ষেত্রে আলাদা আলাদা রেখা বর্ণালী পাওয়া যাবে। হ্যাঁ, সেটা হয়তো ভিজিবল জোনে নাও থাকতে পারে, কারো ক্ষেত্রে ইনফ্রারেড জোনে থাকবে, কারো ক্ষেত্রে ইউভি জোনে থাকবে, কিন্তু সবার ক্ষেত্রে আমরা রেখা বর্ণালী পাবো। হয়ে গেল। এবার যদি বিষয়টা একটা মলিকুল নিয়ে বলা হয়, মানে একটা অণু নিয়ে বলা হয়, তাহলে সেই অণুকে উত্তেজিত করতে একটা গ্রুপ অফ ওয়েভ, মানে একটা ওয়েভের সমষ্টি, সেটা একসঙ্গে আউট হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে কী হবে, টোটাল নিরবিচ্ছিন্ন বর্ণালীর মধ্যে থেকে একটা অংশ বাদ পড়ে যায়, তাহলে এটাকে বলা হচ্ছে শোষণ পটি বর্ণালী। এবার সেই অণুর কম্বিনেশানটা যখন এনার্জি ছাড়বে তাহলে সেই এনার্জির কম্বিনেশানটা একসঙ্গে বেরিয়ে আসবে, তাহলে সেটা হবে কি বলে বিকিরণ রেখা পটি বর্ণালী। ঠিক আছে। আচ্ছা, রেখা বর্ণালীর কাজ কি? প্রথমত ডপলার এফেক্ট বোঝা যায় রেখা বর্ণালীর মাধ্যমে, দ্বিতীয়ত কোনো জায়গায় কোন মৌল আছে সেটা খুঁজে বের করা যায় রেখা বর্ণালীর মাধ্যমে, যেহেতু এটা মৌলের একটা পরিচয়ক বিষয়।
আর এখান থেকে দুটো কোশ্চেন আছে রেখা বর্ণালীর, একটা হলো ফ্রনহফার রেখা কি, তার উৎস কি, ফ্রনহফার রেখার উৎস কি, একটা হলো টেলুরিক লাইন কি, তার উৎস কি। সূর্যের বায়ুমণ্ডলে যে গ্যাসীয় উপাদানগুলো থাকে সেগুলি যখন সূর্য থেকে আলো আসে, সেই আলো সূর্যের তো বায়ুমণ্ডলকে ক্রস করে আসে, সূর্যের বায়ুমণ্ডলকে করোনা বলে। তো সূর্যের বায়ুমণ্ডলে থাকা যে গ্যাসের পার্টিকেলগুলো আছে বা পরমাণুগুলি আছে সেগুলো উত্তেজিত হয়। ফলে কি হয়? ফলে সূর্যের মধ্যে আমরা কিছু কিছু কালো কালো দাগ পাই, সূর্যের আলোর মধ্যে রেখা বর্ণালী কিছু কিছু কালো কালো দাগ পাই। মানে সূর্যের কালো দাগ না, সূর্যের আলোর মধ্যে রেখা বর্ণালী কিছু দেখা যায়। এই রেখা বর্ণালীটা পৃথিবী থেকে বোঝা যাবে না, এটাকে দেখতে হবে সূর্যের মানে পৃথিবীর বাইরে মানে মহাকাশ থেকে। তাহলে যে রেখা বর্ণালীটা পেলাম ওটা হলো ফ্রনহফার লাইন, যেটা কি বোঝাবে? সূর্যের বায়ুমণ্ডলের গঠনকে বোঝাবে। হিলিয়াম গ্যাসের অস্তিত্ব প্রথম ফ্রনহফার লাইন থেকে জানা যায়। সূর্যতে যেহেতু প্রচুর হিলিয়াম আছে, বায়ুমণ্ডলে হিলিয়াম থাকবেই, হিলিয়াম মৌলটা পৃথিবীতে পাওয়া যায় না, সূর্য থেকে প্রথম আবিষ্কার হয় ফ্রনহফার লাইন থেকে। হয়ে গেল, এটা ফ্রনহফার রেখার বৈশ্বিক গুরুত্ব বলতে পারিস। টেলুরিক লাইন কি? যদি আমরা পৃথিবীর মধ্যে দিয়ে দেখি তাহলে সূর্য তো পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে আসছে, সূর্যের রশ্মি। তাহলে ফ্রনহফার রেখার সাথে আরও কিছু রেখা পাওয়া যায় এক্সট্রা, তাহলে ওই এক্সট্রা রেখাগুলিকে বলা হচ্ছে টেলুরিক লাইন। সেগুলো কি বোঝায়? সেগুলো আমাদের বায়ুমণ্ডলের যে গ্যাসীয় উপাদান তাদের গঠনকে বোঝায়। মানে আমরা কি করে বুঝলাম বায়ুমণ্ডলে নিষ্ক্রিয় গ্যাস রয়েছে? ওটা তো কোনো বিক্রিয়া করে না। টেলুরিক লেখা আমাদের বলে দিচ্ছে আমাদের বায়ুমণ্ডলে নিষ্ক্রিয় গ্যাস আছে, আর কোন কোন নিষ্ক্রিয় গ্যাস আছে। হিলিয়ামটা নাই কিন্তু, কিন্তু বাকিগুলো আছে। আর কি বলে দিল? কত পার্সেন্ট CO2 আছে, কত পার্সেন্ট নাইট্রোজেন আছে, কত পার্সেন্ট অক্সিজেন আছে, সেটাও ওখান থেকে বেরিয়ে আসবে। অর্থাৎ ফ্রনহফার রেখা এবং টেলুরিক রেখা দুটোই কি রেখা শোষণ বর্ণালী, যার অ্যাপ্লিকেশন হিসাবে আমরা সূর্যের রেখা মানে সূর্যের গঠন, পৃথিবীর গঠন, বায়ুমণ্ডলের গঠন জানতে পারি। এর ফিউচার এক্সপেক্ট কি? রেখা বর্ণালীর সাহায্যে আমরা যদি কোনো তারার অ্যানালিসিস করি তাহলে সেই তারার গঠন জানতে পারবো। দূর থেকে একটা নক্ষত্র থেকে আলো আসছে, তার রেখা বর্ণালী আমরা একটু অ্যানালাইসিস করলে সেই তারাটা কোন কোন মৌল দিয়ে গঠিত সেটা জানা যায়। আর কি, ধর কোনো একটা গ্রহণ হলো, সেই গ্রহণের সময় তুই রেখা বর্ণালী অ্যানালিসিস করলি, পৃথিবীর গ্রহণ না, ওই তারাটার কোনো একটা গ্রহণ হলো, তারাটা আলোটা একটু কমে বেড়ে গেল, তাহলে ওই মুহূর্তে যে গ্রহটা তারার আলোকে ব্লক করেছিল কিছুটা পার্সিয়ালি, তখন তাহলে আমি আলো পাচ্ছিলাম। তো সেই আলোটা পার্সিয়ালি ব্লক করলে কিছুটা আলো তো আসবে, তার মানে সেই আলোটা কি তারার বায়ুমণ্ডল ভেদ করে আসছে, মানে গ্রহের বায়ুমণ্ডল ভেদ করে আসছে। তাহলে সেই গ্রহের বায়ুমণ্ডলে আমরা কি করতে পারি, কি কি মৌলের অস্তিত্ব আছে সেটা জানতে পারি। কেন জানবো? আসলে জল খুঁজছি, যদি জেনে যাই ওখানে জল আছে তাহলে সেখানে প্রাণ থাকতে পারে, কারণ পৃথিবীর বায়ুমণ্ডলে জলীয় বাষ্প আছে। সেই জলীয় বাষ্পের টেলুরিক লাইন তো আমরা দেখেছি। তাহলে ওই তারার যে গ্রহটা তার যদি বায়ুমণ্ডলে জলীয় বাষ্প থাকে পৃথিবীর মতোই, তো পৃথিবী যখন প্রাণ আছে ওনাতে প্রাণ থাকতে পারে। তার মানে কি ভিন গ্রহে প্রাণের সন্ধান করতে গেলে এই রেখা বর্ণালী একটা গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়াও ধর মঙ্গলে মঙ্গলয়ান পাঠানো হলো, বা নাসা থেকে বিভিন্ন তো যানগুলো পাঠানো হয়েছিল, তারপর চাঁদে চন্দ্রযান পাঠিয়েছে ভারত থেকে। কি করেছে? মাটি খুঁড়েছে, খুব সামান্য চিমটির মতো ধুলার মতো জিনিস উঠিয়ে এনেছে, দিয়ে সেটাকে স্পেকট্রাম অ্যানালিসিস করেছে। ওই স্পেকট্রাম অ্যানালিসিস বলে দিতে পারে ওই মাটির গঠন কি, কিভাবে। ওখানেও সেই রেখা বর্ণালী কাজ করে, যখন ওর মধ্যে দিয়ে তীব্র আলোর এনার্জি যাবে, তখন সেই আলোর এনার্জি গিয়ে যে মৌলগুলো ধুলার মধ্যে উপস্থিত তাদেরকে এক্সাইট করে দেবে, এবং সেখান থেকে আমরা ওর আণবিক গঠনটা বলে দিতে পারবো ওই ধুলার মধ্যে কোন কোন মৌল উপস্থিত। ঠিক আছে, অর্থাৎ চাঁদের গঠন বা মঙ্গলের গঠন আমরা রেখা বর্ণালীর মাধ্যমে বের করছি। তাহলে এই টপিকটাকে গুরুত্ব দেওয়া হয় না খুব একটা, কিন্তু এটা অ্যাস্ট্রোফিজিক্সের জন্য একটা বিশাল ইম্পর্টেন্ট টপিক, কারণ আমরা বাইরে থেকে কিছুই জানি না। তো রেখা বর্ণালী আমাদের অনেক কিছু জানতে সাহায্য করে। হয়ে গেল। নেক্সট কী আছে? পরিপূরক বর্ণ। নীল রঙিন কাঁচকে ভেঙে দিলে গুঁড়া করলে সাদা দেখায় কেন? তারপর কি? আলোর বিক্ষেপণ কি বলে? ইন্টেন্সিটি ইকুয়াল টু 1/λ⁴, ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু র্যালের বিক্ষেপণের সূত্র, ল্যামডা চতুর্থ ঘাতের সমানুপাতিক। কথার মানে কি? বিক্ষেপণ মানে মাল্টিপল রিফ্লেকশন। কোনো একটা আলো আসলো, সেটা আমাদের বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়লো,
অনেকবার ধূলিকণায় প্রতিফলিত হলো বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়লো। তাহলে এই ঘটনাটা কেন ঘটে? এই ঘটনাটা ঘটার পিছনে কারণ হলো এই মাল্টিপল রিফ্লেকশন, এবং দেখা গেল কি রেলের সূত্র অনুযায়ী ল্যামডা যার যত বেশি বিক্ষেপণ তার তত কম, অর্থাৎ লাল আলোর বিক্ষেপণ কম হয়, তাই বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয়। নীল বা বেগুনি আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি হবে, কারণ ল্যামডা যত ছোট হবে বিক্ষেপণ তত বেশি হবে। নীল আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি, তাই আকাশের রং নীল দেখায়। কখন? যখন সূর্যের আলো তির্যকভাবে আসে। সূর্যের আলো যদি লম্বভাবে থাকে তখন কি হয়, গোটা আকাশ সাদা থাকে, কখনোই আকাশ নীল থাকে না। তাহলে সকালে এবং বিকালে মেনলি সূর্যের আলো যেহেতু তির্যকভাবে থাকে, শীতকালে সূর্যের আলো তির্যকভাবে থাকে, তাহলে সেই সময় আলোর প্রতিসরণ বেশি হয়, আলো ব্যাকাভাবে আসছে, আলোর ইন্টারাকশান বেশি হচ্ছে, তো এই সময়টায় কি হচ্ছে, আকাশ বেশি নীল দেখায়। ওই জন্য দেখবি গ্রীষ্মের আকাশ কখনোই নীল না, শরতের আকাশ নীল। কারণ শরৎ চলে আসলো মানে কি, আলো তির্যকভাবে পড়া শুরু হয়ে গেছে। বর্ষা পার করলো 23শে সেপ্টেম্বর, বর্ষা পার করে শরৎ ঢুকে গেল, মানে কি আলো উত্তর গোলার্ধে তির্যকভাবে পড়া শুরু হয়ে গেছে, আকাশ নীল হওয়া শুরু হয়ে গেছে। জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্স আর ফিজিক্স মিলেমিশে একাকার হয়ে গেল বল। আচ্ছা, তো আকাশের নীলিমা, উদীয়মান বা অস্তগামী সূর্যের রক্তিমা, বিপদ সংকেত হিসাবে লাল আলো, অ্যাম্বুলেন্সের নীল আলো, সব কিছুর পিছনে এই বিক্ষেপণ চ্যাপ্টারটা দায়ী। দেখবি পূজার যে লাইটিং হয় সেই লাইটিংয়ে নীল আলোটা খুব চোখে লাগে, লাল আলোটা অত বেশি চোখে লাগে না। কেন? নীল আলোটা ছড়ায় বেশি, চোখের মধ্যে বেশি মানে এফেক্ট দেয় আমাদের, তাই নীল আলোতে অসুবিধা বেশি হয়। ওই এলইডি নীলগুলোর দিকে তাকিয়ে থাকা যায় না, কিন্তু লাল এলইডিগুলো বেশি ছড়ায় না, তাই চোখে বেশি এফেক্ট করে না। ঠিক আছে? আবার ঠিক উল্টাটা হয় ষাঁড়দের ক্ষেত্রে। ষাঁড়রা কোনো কালার দেখতে পায় না, কিন্তু বর্ণান্ধ থাকে, কিন্তু লালের ওয়েভলেন্থ বেশি হওয়ার জন্য বিক্ষেপণ কম হয়, এবং লালটা সরাসরি গিয়ে ওদের চোখে প্রচুর পরিমাণে আলো ঢুকিয়ে দেয়। তাই ওরা কি করে, লাল দেখলে বিরক্ত হয়ে যায়, প্রচুর আলো ঢুকছে ওটাতে বিরক্ত হয়ে যায়। নীলে কী হচ্ছে, বিক্ষেপণ হচ্ছে, বিক্ষেপণের ফলে আলো ছড়িয়ে যাচ্ছে, ফলে কী হচ্ছে, ওর চোখে আলো অত বেশি ঢুকছে না। তাহলে এই যে বুলফাইট যেটা হয়, বুলডগ তো না, বুলফাইট যেটা হয় স্পেনের, সেখানে লাল শালু নিয়ে লড়াই করে, তো লালের এখানে কোনো ব্যাপার নেই, আলোর বিক্ষেপণের ব্যাপারটা আছে। ঠিক আছে? তো প্রকৃতিতে ছড়িয়ে আছে ফিজিক্স সব দিকে, আমরা খুঁজে পাই না, তাই কঠিন লাগে। হয়ে গেল আলোর বিক্ষেপণ বিচ্ছুরণ। আর কোনো টপিক এখানে আশা করি নেই। জিওমেট্রিক্যাল অপটিক্স কমপ্লিট। নেক্সট একটা ব্রেক, এরপরে আসবো কি, এরপরে আসবে আলোর কি জানো, ভুলে গেলাম নামটা, ফিজিক্যাল অপটিক্স। ফিজিক্যাল অপটিক্সে কী পড়ছে? ফিজিক্যাল অপটিক্সে পড়ছে ইন্টারফারেন্স, ডিফ্র্যাকশন অ্যান্ড পোলারাইজেশন। ঠিক আছে? একটা ব্রেকের পর আবার ওটা নিয়ে দেখা হচ্ছে।